আচ্ছা, তারপরে দেখো তোমার, যদি আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় বুঝাতে চেষ্টা করতেছিলাম, ফোন অফ হয়ে গেছিল। এখানে আমরা বলছিলাম মুনাফা জাতীয় লেনদেন গুলো হচ্ছে নিয়মিত। যদি নিয়মিত লেনদেনে টাকা আসে, টাকা যায়, সেগুলো আমরা মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে, প্রাপ্তি প্রদানের মধ্যে লিখবো। আর যদি তোমার মূলধন জাতীয় লেনদেন কোনগুলা, সেগুলো লং টাইমের জন্য, হ্যাঁ, দীর্ঘমেয়াদী, অনেক সময়, দীর্ঘ সময়ের জন্য। একবার আসলো তো আগামী 2-3 মাস, 6-7-8 মাস, 20 মাসের মধ্যে আর আসবো না, এরকম আর কি সম্ভাবনা থাকে। যেমন মনে করো যন্ত্রপাতি ক্রয়, একবার যদি তুমি যন্ত্রপাতি ক্রয় করো, সেই যন্ত্রপাতিটা বারবার কিনবা না। অর্থাৎ একবার কিনছো, আবার কি 2 দিন পরে আরেকটা যন্ত্র কিনবা, 2 দিন পরে যে আবার যন্ত্র কিনবা, এরকমটা কিন্তু হয় না, তাই না? তো ওইগুলো হচ্ছে মূলধন জাতীয়। আবার মনে করো ব্যাংক থেকে ঋণ নিলা, একবার নিছো, 2 দিন পরে যে আবার কি ঋণ নিবা, নিবা না, ওইগুলো হচ্ছে মূলধন জাতীয়। ঠিক আছে? কিন্তু ভাড়ার কথা চিন্তা করো, বেতনের কথা চিন্তা করো, প্রতি মাসে মাসে আসবে, প্রতি মাসে মাসে যাবে, ওইগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। ঠিক আছে? আচ্ছা, তোমার ফেসবুক পেজের মধ্যে ওই তখন আমি দেখাইছিলাম যে মূলধন জাতীয় আয়টা কিভাবে বের করে। যদি না পায় থাকো, ওইখান থেকে একটু কষ্ট করে দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এখানে মূলধন মুনাফা জাতীয় আরেকটা অংশ যেটা বাকি আছে, সেই অংশটা থেকে একটা করে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা এক কাজ করো, তোমাদের টেস্ট পেপারের 315 পৃষ্ঠা, 315 পৃষ্ঠার মধ্যে যাও। 315 পেজের তোমাদের টেস্ট পেপারে, রানিং টেস্ট পেপারে 315 পৃষ্ঠার 5 নং টেস্ট পেপার 315। ঠিক আছে? এখন 5 নম্বরটা করব। 5 নং দেখো, 5 নং এর কত কি বলছে? 5 নং এর কত বলছে যে পদ্মা ট্রেডার্স এর জানুয়ারি 22 সালের লেনদেনগুলো নিম্নরূপ। এখানে যে প্রথমে চাইছে বিলম্বিত মুনাফা জাতীয় কত আয়, কত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ক নাম্বার, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখানে আমরা কি করব? জাস্ট দেখো, বলছিলাম 3টা এন্ট্রির কথা। অগ্রিম বিজ্ঞাপনের পরিমাণ দেখাবা, ব্যবসায়ী স্থানান্তর দেখাবা, পণ্য গবেষণা দেখাবা। এখানে 2টা আছে, একটা পণ্য ব্যবসায়ী স্থানান্তর আর একটা বিজ্ঞাপন। আচ্ছা, তো এটার জন্য তো অনেক বড় ঘর লাগবে না, একটা ছোট্ট ঘর করলেই হয়ে গেল আমার। দেখো, বিজ্ঞাপন যেটা, সেটার মধ্যে কাজ আছে। বলছিলাম বিজ্ঞাপনের অগ্রিম অংশটা দেখাইতে হবে, বিলম্বিত যেটা অগ্রিম। অগ্রিম কত টাকা? দেখো, বিজ্ঞাপন আছে এখানে কত, 25,000, 5 বছর লেখা, তাহলে 25,000 ভাগ 5 গুণ কত, 4, নাকি? 4 বছরেরটা দেখাবো, তার মানে 20,000 টাকা। এরপরে দেখো, লেখা আছে তোমার আহ ব্যবসায় স্থানান্তর ব্যয়, ব্যবসায় স্থানান্তর, ব্যবসায় স্থানান্তর ব্যয় আছে তোমার 20,000 টাকা, বাস শেষ। এই দুইটার যোগফলে হলো এটার উত্তর, 40,000 টাকা। তারপরে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটাতে বলছে তারা মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় কত। মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, মুনাফা জাতীয় আয় ব্যয় কোনগুলা? আমরা জানি যেগুলো নিয়মিত আয় ব্যয়, তাই না? আর আয় ব্যয় কতদিনে দেখাইতে হইব? আমরা এখানে মার্ক করে লিখছিলাম যে আয় ও ব্যয় 1 বছরে দেখাইতে হবে। ঠিক আছে? তার মানে তোমার যদি বেশি দিয়ে থাকে তাহলে তুমি 1 বছর বানিয়ে দেখাবা, যদি আবার কম দেয় 1 বছরের থেকে তাহলে তুমি 1 বছর বানিয়েই দেখাবা। আচ্ছা, তাহলে আমরা আয় ব্যয় গুলো লিখি। আচ্ছা, মুনাফা জাতীয় ফার্স্টে আয় লিখি। দেখো, মুনাফা জাতীয় আয়ের মধ্যে কে কে আছে? মুনাফা জাতীয় আয়ের মধ্যে আছে তোমার সিরিয়ালে যদি আসো, শিক্ষানবিশ স্যালামি, এখানে লেখা আছে 10,000 টাকা, যার মধ্যে গত বছরের 2,500 টাকা। আমি বলছি 1,000 টাকা, আমরা 1 বছরেরটা দেখাবো, তো গত বছরটা কেন দেখাইতে যাবো? তো 10,000 থেকে 2,500 বাদ, অর্থাৎ 7,500 টাকা এই বছরে, সেটা আমার জন্য আয়, শিক্ষানবিশ স্যালামি। $10,000 বিয়োগ 2,500, অর্থাৎ 7,500। এরপরে দেখো, এরপরে আয়গুলোর মধ্যে যদি যাও,
তোমার লেখা আছে উপভাড়া, উপভাড়াটা পাওয়া যায়, আমরা বলছিলাম দোকানের ছোট্ট একটা অংশ ভাড়া দিছি, উপভাড়া আয় 10,000। এরপরে দেখো আর কোনো আয় পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, আর কোনো আয় নেই, তার মানে এই দুইটাই হচ্ছে টোটাল আয় 17,000 টাকা। এটা ক্লোজ। এরপর আমরা মুনাফা জাতীয় ব্যয় দেখব। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যদি তুমি খুঁজতে চাও তাহলে দেখো নিয়মিত যে খরচগুলো হয়, এই যে বিজ্ঞাপন খরচ, এক বছরেরটা খরচ হয়েছে না, ওই এক বছরের যে খরচটা সেটা মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, আর অগ্রিম যে অংশটা সেইটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচটা দেখাবো জাস্ট 5,000 টাকা, 20,000 ভাগ 5 দিছিলাম, 25,000 ভাগ 5 দিছিলাম, সরি ভাগ 5,000 টাকা এক বছরেরটা খরচ হিসাবে দেখাই দিয়েছি। তারপরে দেখো আর যদি ব্যয় দেখো, সেটা হচ্ছে তোমার ওই যে ব্যক্তিগত তহবিল হতে কারবারের কর্মচারীকে বেতন প্রদান, বেতন দিছি, বেতন নিয়মিত, তার মানে নিয়মিত যেটা সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কত টাকা? 10,000 টাকা। বাস শেষ, আর কোনো ব্যয় আমার এইখানে নাই। এই হচ্ছে 15,000 টাকা। বাকিগুলোর ক্ষেত্রে দেখো আসবাবপত্র কিনছে, এটা তো একবার কিনলে আর বারবার কিনে না, তার মানে এটা মূলধন জাতীয়। যন্ত্রপাতি কিনছে, মূলধন জাতীয়। ঋণ গ্রহণ, মূলধন জাতীয়। তারপরে তোমার ব্যবসায় মূলধন বিনিয়োগ করছে, এটাও কি মূলধন জাতীয় লেনদেন। তার মানে এই কয়টাই হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়। আচ্ছা, এদের যদি পার্থক্য নির্ণয় করতে বলতো তাহলে কি করতাম? এটা থেকে এটারে বাদ দিয়ে এখানে দেখায় দিতাম, পার্থক্য লিখতাম এখানে, এটা থেকে এটা বাদ দিয়ে দিতাম, জাস্ট, আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে গ নাম্বারটা করব। গ নাম্বারটা মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এটাও ছোট অঙ্ক। এই চ্যাপ্টারের অঙ্কগুলো অনেক ছোট ছোট অঙ্ক হয়, বেশি বড় হয় না। বিবরণ টাকা টাকা। আচ্ছা, তো এটা কিভাবে করছে তারা? দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি ও ব্যয়, ব্যয় নির্ণয়। তাহলে আগে প্রাপ্তিটা নির্ণয় করি। মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি কি? দীর্ঘমেয়াদী টাকা আসলেই প্রাপ্তি। তাহলে দীর্ঘমেয়াদী টাকা পাইছি, প্রথম যেটা ব্যবসার মধ্যে মূলধন বিনিয়োগ করা হলো, সেটাই তো আমরা একবার মালিক যখন 5 লাখ টাকা লয়ে ব্যবসা শুরু করে বারবার কি 5 লাখ টাকা করে দিব, সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, অর্থাৎ মূলধন আনায়ন। মূলধন আনছে কত টাকা? 1 লক্ষ টাকা। এরপরে দেখো, এরপরে তারা ঋণ গ্রহণ করছে। ঋণ গ্রহণ করলে টাকা আসে না যায়? অবশ্যই টাকা আসে, ঋণ নিছি। তো ঋণ নিলে কি বারবার ঋণ নিবো? একবার নিছি, আর 3-4 বছরে নাও নিতে পারি, না লাগতে পারে, তাই না? তো ঋণ গ্রহণ, সেটাও মূলধন জাতীয় প্রাপ্তি, টাকা আসছে। কত টাকা নিছি ঋণ? 50,000 টাকা। এরপরে যন্ত্রপাতি ক্রয়, এটা মূলধন জাতীয় কিন্তু টাকা গেছে। আসবাবপত্র ক্রয়, টাকা গেছে। লাস্টেরটা 31 তারিখ, এটা দেখো, ব্যক্তিগত তহবিল থেকে কারবারের কর্মচারীর বেতন প্রদান। তার মানে মালিক তার নিজের পকেট থেকে টাকা দিয়েছে, ব্যবসায়ের টাকা না। তো মালিক ব্যবসায় যেটা দেয় সেটারে মূলধন বলি। তো এই মূলধন যেহেতু এখানে লিখছি, এই মূলধনটাও লেখা উচিত। আচ্ছা, তাহলে মানে মূলধন, অতিরিক্ত মূলধন এটাকে বলবো আমরা, অতিরিক্ত মূলধন। 10,000 টাকা। বাস শেষ, সবগুলো যোগ করলাম, 1,60,000 টাকা। তারপর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে যদি তুমি পক্ষ দেখতে চাও, মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে দুইটাই আছে, একটা হচ্ছে তোমার আসবাবপত্র ক্রয়, আর একটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয়। কারণ এগুলো একবার কেনার পরে বারবার কেনা লাগে না, আর টাকা এগুলোতে যায়। একটা 60,000 আর একটা 30,000, 90,000, শেষ।
আর যদি কোনো নির্দিষ্ট হিসাবে প্যাচ লাগা থাকে তাহলে কমেন্ট করে দিও, আমি ওইটার সলভ দিয়ে দিব। ঠিক আছে, যে এই এন্ট্রিটা কোথায় কোথায় বসবো আমি সেটা বলে দিব। ওকে, কত পৃষ্ঠা যেন ছিল? 315। 315। আচ্ছা, টেস্ট পেপারে 315 পেজেরই আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে তোমার রেওয়া মিল। হ্যাঁ, রেওয়া মিলটা করবো। রেওয়া মিলটা অলরেডি তোমাদেরকে বোঝানো হয়ে গেছে, ওই যারা লাইভ করছো তারা ফেসবুক লাইভের মধ্যে পাই গেছো। ওইখানে আমি বলছিলাম ব্যয় সম্পদগুলো আমাদের ডেবিট পাশে বসে, অর্থাৎ আমরা কিছু কমন রুলস লিখবো রেওয়া মিলের জন্য। একটা হচ্ছে তোমার ব্যয় ও সম্পদ ডেবিট হয়, বাকি যে তিনটা হিসাব আছে আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট, এগুলা ক্রেডিট হয়। তারপর তোমার জীবন বীমা আয়কর উত্তোলন, এরা ডেবিট পাশে বসে। এটা মালিকানা সত্ত্ব কিন্তু এরা ডেবিট পাশে বসে। ঠিক আছে, এই জিনিসটা একটু বোল্ড ভাবে মনে রাখো, যেটা মালিকানা সত্ত্ব কিন্তু এরা কি পাশে বসে? ডেবিট পাশে বসে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে তোমার সকল সঞ্চিতি ক্রেডিট, ক্রেডিট। আচ্ছা, এরপরে ইন্টারেস্টিং বিষয় যেটা পোলাপানে সবচাইতে বেশি ভুল করে, কোনগুলা আসে না, যে দফাগুলো আসে না। ম দিয়ে দুইটা নাম আসে না, ম দিয়ে দুটি নাম যাদের প্রারম্ভিক আসে না। সমাপনী আসে না, সরি, ম দিয়ে দুটি নাম যাদের সমাপনী আসে না। আসে না, সেই দুইটার নাম কি কি? সেই দুইটার নাম হচ্ছে মজুদ পণ্য ও মণিহারি। তারপরে আমরা লিখবো বাকিদের প্রারম্ভিক আসে না। এদের ক্ষেত্রে নামগুলো কি দিব? হাতে নগদ, ব্যাংক জমা ইত্যাদি। আর অনেক কিছু থাকতে পারে, দানাদার প্রাপ্য হিসাব। আচ্ছা, বাস এই কয়টা বেসিক রুলস মনে রাখলে মোটামুটি রেওয়া মিল করা যায়। হ্যাঁ, অনেকটা করা যায়। আচ্ছা, কি বলছি দেখো, ব্যয় সম্পদ ডেবিট দিকে বসাবা, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট পাশে বসাবা। জীবন বীমা আয়কর উত্তোলন এরা ডেবিট, এরা মালিকানা সত্ত্ব কিন্তু এরা ডেবিট পাশে বসবে, কারণ এরা মালিকানা সত্ত্বকে কমায় দেয়। আচ্ছা, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সকল সঞ্চিতি ক্রেডিট, ম দিয়ে দুটি নাম যাদের সমাপনী আসে না, আর বাকিদের কি আসে না? প্রারম্ভিক আসে না। আরেকটা জিনিস লিখে রাখো, সম্ভাব্য কোনো কিছু আসে না। কোন হিসাবের সাথে সম্ভাব্য লেখা থাকলে সম্ভাব্য লেখা আসে না। অর্থাৎ যার সাথেই সম্ভাব্য লেখা থাকবো, সম্ভাব্য চলতি সম্পদ, সম্ভাব্য দায়, সম্ভাব্য মালিকানা সত্ত্ব, সম্ভাব্য লেখা মানেই আছে ওটা আসবে না, এক কথা। ঠিক আছে, সাধারণত সম্ভাব্য দায় থাও থাকে, আর নাহলে সম্ভাব্য সম্পদ লেখা থাকে, ওই দুইগুলো আসবে না। বাস এই এতটুকু ফলো করলেই হবে। দেখো, এখানে আমাদেরকে 316 পৃষ্ঠার মধ্যে যে 8 নম্বর অঙ্কটা আছে টেস্ট পেপারে, সেটার মধ্যে তারা যা বলছে আমাকে, ফাবিয়া এন্টারপ্রাইজের অঙ্কটা, এখানে দেখো লেখা আছে ক নম্বরে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আমরা এই কনসেপ্টে যদি নির্ণয় করি, দেখো মজুদ পণ্যের সমাপনী গুলো আসে না, ম দিয়ে দুইটা নাম যাদের সমাপনী আসে না, তাহলে সমাপনী মজুদ পণ্য আসবো না, সমাপনী মণিহারি আসবো না। তাদের কোনটা আসবো? প্রারম্ভিক গুলো, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য আর প্রারম্ভিক মণিহারি, এইগুলো আমার রেওয়া মিলে আসবে। কথা ক্লিয়ার? এই একটা জিনিস মনে রাখলে এটাও মনে রাখা যায় টেকনিক্যালি আসলে। তার দেখো ক নাম্বারটা করতেছি, রেওয়া মিলে আসে না তাদের পরিমাণ।
আচ্ছা, এখানে দেখো মণিহারি এক এক আছে, প্রারম্ভিক মণিহারি এটা তো আসবে, কারণ আমরা লিখছি মধ্যে এই যে সমাপনী আসে না, কার আসে না, সমাপনী মণিহারি আসে না। আচ্ছা, তারপরে দেখো এই জায়গায় নগদ তহবিল 31/12 লেখা আছে, এই জায়গায় লেখা আছে বাকিদের প্রারম্ভিক গুলো আছে না, মানে এই মজুত পণ্য মণিহারি ছাড়া আরো তো অনেক হিসাব আছে বইয়ের মধ্যে, ওই হিসাবগুলার প্রারম্ভিক গুলো আসবো না, ওই হিসাবগুলার সমাপনী গুলা আসবো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি খুঁজি, দেখো মণিহারি 31/12 আছে 4000 টাকা। আমি ঘর করলাম না, তোমরা ঘর করে টাকাগুলা লিখবা। মণিহারি 31/12 23 4000 টাকা। এরপরে সমাপনী মজুদ আছে, মজুদ পণ্য সমাপনী মজুদ 25,000। এরপরে আমরা দেখবো অন্যান্য হিসাবের প্রারম্ভিক, যেমন ওই যে ব্যাংক জমা 12,000 টাকা আছে, ব্যাংক জমা 1/1 23 12,000 টাকা। আরো কোনো হিসাব নাই, আর কোনো হিসাব হবে না। আরেকটা ওই যে দেখো সম্ভাব্য সম্পদ আছে, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য সম্পদ আছে তোমার 20,000 টাকা। বাস, অনেকগুলো এন্ট্রি হয়েছে। তো তোমার এখানে টোটাল পরিমাণ করলে 4,000 16,000 16 56 61, এই হলো তোমার উত্তর। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা রেওমিলটা পরে করব, আগে চলতি সম্পদ চলতি দায়টা আগে করে নিব। খ নাম্বার যে প্রশ্নটা চাইছে, বলছে যে মোট সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। মোট সম্পদ ও চলতি দায় নির্ণয়, এটা তো তোমাদের হয়েই গেল ভাই। প্রথম ক্লাসটাই শুধু বড় হয়েছে, তোমরা যারা লাইভে করছো প্রথম ক্লাসটা, ওইটা তোমাদের কাছে বিরক্ত লাগলেও ওইটাই ছিল মেইন বোল্ড ক্লাস, ঠিক আছে? তোমাদের কাছে অনেক বিরক্ত লাগতে পারে, কিন্তু ওইটাই মেইন। কেন মেইন জানো? এই দেখো, মোট সম্পদ চাইছে, চলতি দায় চাইছে, আমি এখন কি বলবো যে যত প্রকারের সম্পদ হিসাব আছে সবগুলারে মোট সম্পদের পাশে বসাই দাও, আর চলতি দায়ের মধ্যে কি বলবো, যা যেগুলা আছে সেগুলা বসাই দাও। এখন এই জায়গায় এই যে চলতি দায়, চলতি কথার মানে কি, চলমান, অর্থাৎ প্রতি বছরে বছরে পরিবর্তন হয় এমন সব চলতি দায়, এইগুলো এমন সব দায়গুলারে চলতি দায় বলে। প্রতি বছর বছর পরিবর্তন হয় এমন দায়গুলারে চলতি দায় বলে। আর মোট সম্পদের মধ্যে চলতি দায়ও আসবে, স্থায়ী সম্পদ যে মোট সম্পদের মধ্যে চলতি সম্পদও আসবে, আবার স্থায়ী সম্পদ যেটা সেটাও আসবে। অর্থাৎ এই দেখো আমরা করি মোট সম্পদ, হ্যাঁ, আগে মোট সম্পদ গুলা লেখা ফেলি, এখানে ডিরেক্ট লেখা ফেললেও হবে, তোমাদেরকে নাম্বার দিয়ে দিবে, যতগুলো সম্পদ আছে সব লেখা ফেলবা দেখা দেখা। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, রেওয়ামিল বাদে এটাও লেখা দেই, অন্য সবার জন্য শুধু সমাপনী গুলো আসবে, প্রারম্ভিক আসবে না। রেওমিল বাদে বাকি সব প্রশ্নের উত্তর যদি দিতে চাও সমাপনী গুলা দিয়ে লিখতে হইব, প্রারম্ভিক একটাও লিখতে পারবা না, সম্পদ হইলেও লিখতে পারবা না, আয় ব্যয় দায় হইলেও লিখতে পারবা না। এখন দেখো মোট সম্পদের মধ্যে সরি আয় ব্যয় ভুল বলে ফেলছি, মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় চাইলে তখন আয় ব্যয় গুলা লিখতে পারবা, ওইগুলোর ক্ষেত্রেও সমাপনীটাই লিখবে, কিন্তু ওইগুলোর ক্ষেত্রে তো তারিখ দেওয়া থাকে না, তো সবগুলো সমাপনীরই থাকে। যাই হোক, আচ্ছা মোট সম্পদ, মোট সম্পদের মধ্যে দেখো আমরা যদি সিরিয়ালে যাই, প্রথমে আছে তোমার নগদ তহবিল 31/12, চলতি সম্পদ গুলা লিখতেছি, চলতি সম্পদ চলমান। দেখো নগদ তহবিল প্রতি বছর প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, আজকে 500 আছে কালকে 600 হইতে পারে, আবার 300 হইতে পারে। তো নগদ যে টাকাটা সেটা কি চলতি চলমান। নগদ তহবিল কত, 31/12, শুধু সমাপনী গুলো আসবে, অন্য কোনো হিসাব আসবে না। কত আছে নগদ তহবিল, আছে তোমার 3,000 টাকা, 3,000 টাকা। এরপরে দেখো পাওনা, পাওনা মানে পাবো 5,000 টাকা। সম্পদ এটা হচ্ছে দেনাদার, পাওনা মানে দেনাদার, দেনাদার চলতি সম্পদ 15,000।
তারপরে দেখো মণিহারি 4000, মণিহারি 3112 4000। এরপরে দেখো সম্ভাব্য সম্পদ, এটা আসবে না। তারপর হচ্ছে তোমার, আমরা সম্ভাব্য হিসাব নিয়ে কাজ করি না কখনোই। সমাপনী মজুদ, সমাপনী মজুদ, সমাপনী মজুদ 25000। এরপরে আছে তোমার অনাদায়ী উপভাড়া, উপভাড়া পাওয়া যায় নাই, এটা সম্পদ। অনাদায়ী উপভাড়াটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, অনাদায়ী উপভাড়াটা কি, তোমার 2000 টাকা। উপভাড়াটা তো আমার দোকানের ছোট্ট একটা অংশ ভাড়া দিয়েছিলাম, প্রতি মাসে মাসে তার টাকা দেওয়ার কথা, কিন্তু সেই টাকাটা দেয়নি, আমি আদায় করতে পারিনি তার কাছ থেকে। তার মানে কি, এখন তার থেকে টাকাটা পাবো, এই জন্য এটা সম্পদ। আমাদের সম্পদের সংজ্ঞাটা কি ছিল, কারো কাছ থেকে কোনো কিছু পাবো। তারপরে দেখো অগ্রিম বীমা প্রিমিয়াম, আগে ভাগে বীমার টাকা দিয়ে দিছি, তার মানে কি বীমা কোম্পানি এখন আমাকে সেবা দিতে বাধ্য, তাহলে অগ্রিম বীমা প্রিমিয়াম। অগ্রিম বীমা কত আছে তোমার, অগ্রিম বীমা 5000 টাকা। বাস, চলতি সম্পদ এতগুলাই আছে। তাহলে কত হইলো তোমার, 40, 45, 50, 54,000 টাকা। মুখে মুখে ক্যালকুলেশন করলে অবশ্য ভুল হয় মাঝে মধ্যে। 3000, 15,000, 4000, 25,000, তারপর 2000, তারপরে 5000, 54,000 টাকা। ওকে ফাইন। এরপর দেখবো স্থায়ী সম্পদ আছে কিনা। বাট এখানে কোনো স্থায়ী সম্পদ নাই, বা অন্য কোনো সম্পদ আমরা এখানে পাইতেছি না, তার মানে সম্পদের পরিমাণ এতটুকুই। সম্পদ নাই, তাহলে এটাই হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। ঠিক আছে। এরপর হচ্ছে চলতি দায়গুলা। চলতি দায়, চলতি দায় কোনগুলা, চলমান দায় যেগুলা সেগুলা, তাই না, মানে প্রতি বছর বছর প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় সেগুলা। যেমন 2 নাম্বারটা বকেয়া মণিহারি, বকেয়া মণিহারি। দেখো বকেয়া মণিহারির মধ্যে লিখছে তারা 6000 টাকা, লিখলাম 6000। এরপরে দেখো তোমার লেখা আছে অনুপার্জিত ভাড়া, মানে ভাড়া এখনো উপার্জন হয় নাই, ঠিক আছে, এটা দায়। অনুপার্জিত ভাড়া, অনুপার্জিত ভাড়া 2000 টাকা। এটা যদি এক্সপ্লেনেশন চাও অনেকটা এরকম, তোমার ভাড়াটা তোমার জন্য আয়, মানে উপভাড়াটার উপভাড়াটার উপভাড়া বললে ভুল হইব, হ্যাঁ উপভাড়াই, উপভাড়া। তোমার ভাড়াটা আয় হয়েছে, মানে প্রতি মাসে মাসে তুমি ভাড়াটা পাইতেছো, কিন্তু তাকে এখন ভাড়ার যে সেবাটা, মানে তাকে থাকার ব্যবস্থা না দিয়েই তুমি তার থেকে টাকা নিয়ে নিছো। অর্থাৎ তোমার একটা বাড়ি, তোমার একটা রুম খালি, তুমি ওই রুমের মধ্যে 5 জনের থাকতে বলছো, 5 জনের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নিলা, তো এই ভাড়াটা কি তোমার উপার্জন হয়েছে, হয় নাই, তো এইটা হচ্ছে অনুপার্জিত ভাড়া। কথা ক্লিয়ার, এটাই লিখছে অনুপার্জিত ভাড়া 2000 টাকা, ভাড়া উপার্জন হয় নাই। তারপরে দেখো প্রদয় নোট দেনা, আমরা এই অংশটা এখানে করে ফেলতেছি স্যার, একটু কাইন্ডলি বুঝে নেবেন প্লিজ। আচ্ছা, এরপর হচ্ছে তোমার দেনা প্রদয় নোট। দেনা আছে তোমার 10,000, প্রদয় নোট 15,000। তারপরে যদি আমরা আসি আর কোনো কিছুই নাই চলতি দায়ের মধ্যে, তাহলে এখানে টোটাল দায় কত দাঁড়াইলো, 25, 30, 33,000 টাকা। এই হলো তোমার মোট চলতি দায়ের পরিমাণ। ঠিক আছে, তাহলে এই হলো তোমার চলতি সম্পদ, চলতি দায়, এই বিষয়টা। এরপর আমরা রেওয়া মিল করব। গ নাম্বার রেওয়া মিল।
ডেবিট ক্রেডিট। আচ্ছা দেখো, যেগুলো আসে না সেগুলোর আগে আমি মার্ক করে কাইটা ফেলতেছি আমার ইয়ের মধ্যে থেকে, যেটা আসবো না বাকিগুলো লিখে দিব। ওকে, এবার দেখো যেগুলো আসে না সেগুলো আমরা লিখি যদি। আচ্ছা, প্রথমে মণিহারি 1 তারিখ নাই, ক্রমিক হবে, ক্রমিক। আচ্ছা 1 নাম্বার মণিহারি 1 প্রারম্ভিকটা। আচ্ছা 1 কত আছে তোমার? 7000। মণিহারি কোন হিসাব? ব্যয়। ব্যয় আর সম্পদ ব্যয় আর সম্পদ ডেবিট দিকে বসবে 7000। এরপরে দেখো বকেয়া মণিহারি। বকেয়া মানে কি? বাকি আছে। মণিহারি খরচ যেটা সেটা বাকি আছে, তো মণিহারি খরচ বাকি থাকলে সেটা দায় হয়ে যায়, তো দায় আছে তোমার 6000, দায়টা ক্রেডিট পাশে বসে। কথাগুলো ভালো করে শুনো, একবার বইলা বইলা চলে যেতেছি যেহেতু অনেক তোমাদের পড়তে হবে আজকে রাত্রে। প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা মানে কি? ছাড় দিছি। প্রদত্ত বার্তা মানে ছাড় প্রদান করছি, তো ছাড় প্রদান করলে কি হয়? ব্যয় হয় 4000 টাকা। ছাড় দিছি তাই ব্যয়, ছাড় পাইলে আয়। তারপরে দেখো অনুপার্জিত ভাড়া। অনুপার্জিত ভাড়া মানে কি? ভাড়া উপার্জন হয় নাই, তার মানে দায়। 4 তারিখ অনুপার্জিত ভাড়া। এটা তো বুঝাইলাম একটু আগেই, অনুপার্জিত ভাড়া 2000। এরপরে দেখো 5 নম্বরে যেটা আছে প্রদয় নোট দায়, এটাও বোঝানো হয়েছে। প্রদয় নোট 15000 দায়, দায়ের পাশে, দায়ের পাশে সরি। তারপরে দেখো দেনা। দেনা মানে কি? দিতে হবে, তাহলে দায় 10000। তারপরে 7 নম্বরটাতে দেখো নগদ তহবিল সম্পদ। 3000। এরপরে দেখো 8 তারিখে পাওনা। পাওনা মানে পাবো সম্পদ, ডেবিট 15000। এরপরে দেখো মণিহারি। মণিহারি তো 31/12টা আসবে না, তারপরে আমরা লিখবো তোমার মূলধন। মূলধনটা মালিকানা সত্ত্ব, ক্রেডিট পাশে। এরপরে 10 প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য 50000। এরপরে দেখো ক্রয়। ৳40,000 টাকা। বিক্রয়। বিক্রয়টা আয়, আয়টা আমরা ক্রেডিট পাশে লিখবো 30,000। তারপরে 13 সমাপনী মজুদ, এটা আসবে না, অনাদায়ী উপভাড়া। অনাদায়ী উপভাড়া কি? উপভাড়ার টাকা আদায় হয় নাই, তার মানে সম্পদ 2000 টাকা। এরপরে দেখো সাধারণ সঞ্চিতি। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। 25,000 ক্রেডিট পাশে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হয়। এরপরে দেখো অগ্রিম বীমা প্রিমিয়াম। অগ্রিম বীমা প্রিমিয়াম 5000 টাকা, সম্পদ ডেবিট পাশে। এরপরে দেখো 16 তারিখে বলতেছে উত্তোলন। উত্তোলন ওই জায়গায় লেখা আছে দেখো, উত্তোলন এটা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হইলেও এটা কি পাশে বসবো? ডেবিট পাশে বসবো, অর্থাৎ 4000 টাকা।
এই হলো তোমার টোটাল, ঠিক আছে। আমরা যার যে হিসাব সেই হিসাব অনুযায়ী তাদেরকে বসায় দিছি, আর যেগুলো আসবো না সেগুলোর জাস্ট লিখে নেই। এরপরে সবগুলোরে যোগ করবা। 6,000, 2,000, 15, তারপরে 10, 1,00,000, 30,000, 25,000, 1,88,000 টাকা আসছে। এই পাশে দেখবো কত টাকা হয়। তোমার 7,000, 4,000, তারপরে 3,000, 15,000, 50,000, 40,000, 2,000, 5,000, 4,000। এই পাশে হয় তোমার 1,30,000 টাকা। তার মানে এক পাশে শর্ট আছে, তাহলে আমরা কি করব, এই জায়গায় 1,88,000 টাকাই লিখবো, দুই পাশেই 1,88,000 টাকা লিখবো। এই পাশে কম আছে, কত টাকা কম আছে? অলমোস্ট 58,000 টাকা কম আছে। এই পাশে যত টাকা কম থাকে সেটা লিখবা, অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব 58,000 টাকা, ঠিক আছে। মানে হচ্ছে রেওয়া মিল মাঝে মধ্যে মিলা যাবে, মাঝে মধ্যে মিলবে না। যখন না মিলবে তখন দুই পাশের ব্যালেন্সই বসাই দিবা, মানে যেটা বড় সেটা দুই পাশেই বসাই দিবা, বড় টাকাটা দুই পাশে বসাবা, যেই পাশে যত টাকা কম থাকবে সেটারে আমরা অনিশ্চিত হিসাব বইলা লেখা দিব। কথা ক্লিয়ার? আচ্ছা, এই হলো তোমার অঙ্কের রেওয়া মিলের প্রসেস। আসসালামু আলাইকুম। আজকে আর্থিক বিবরণীর সবচাইতে কঠিন যে অধ্যায়টা সবাই বলে আর্থিক বিবরণী, সেটা নিয়ে আলোচনা করব। যদি আর্থিক বিবরণীর বেসিক কনসেপ্টটা পরিষ্কার থাকে তাহলে আসলে আর্থিক বিবরণী করাটাও অনেক বেশি জটিল তেমন বিষয় না। তো প্রথমে আর্থিক বিবরণীতে জানি যে আমরা তিনটা অংশ আছে, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, এটার মধ্যে ফার্স্ট যে স্টেপটা মানে বিশদ আয় বিবরণী সেটা আগে বোঝার চেষ্টা করি। আচ্ছা, বিশদ আয় বিবরণীতে শুধুমাত্র আয় ও ব্যয় হিসাবগুলো আসবে, অন্য কোনো হিসাব আসবে না। আচ্ছা, আমরা জানি হিসাব 5 প্রকার ছিল আমাদের: আয়, ব্যয়, দায়, সম্পদ, আরেকটা ছিল মালিকানা সত্ত্ব। এখানে তিনটা ধাপ আছে, এই তিনটা ধাপের মধ্যেই মূলত এই 5টা হিসাব হবে। তো যাকে যার অবস্থানে দিয়ে দিলেই আর্থিক বিবরণী হয়ে যায়। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে তুমি আয় ও ব্যয়গুলো দিবা, মালিকানা সত্ত্বের মধ্যে শুধু মালিকানা সত্ত্বটাই দিবা, আর আর্থিক বিবরণীতে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব দিবা। ভালো করে খেয়াল করো, প্রথম বিশদ আয় বিবরণীতে তুমি আয় ব্যয় লিখতেছো, পরে দ্বিতীয়টাতে মালিকানা সত্ত্ব করে ফেলতেছো, পরেরটাতে সম্পদ আর দায় দিতেছো, আর মালিকানা সত্ত্বর কথা তো এখান থেকেই নিয়ে আসতেছো। অর্থাৎ 5টা হিসাবের যথাযথ ব্যবহার করতে পারলে আর্থিক বিবরণীটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায়। এখন বিশদ আয় বিবরণী, সেখানে শুধুমাত্র আয় ও ব্যয় হিসাবগুলো আসবো, অন্য কোনো হিসাব আসবো না। চাইলেও তুমি দায় বা সম্পদ বা মালিকানার সত্ত্বে যে এন্ট্রিগুলো সেগুলো বসাইতে পারবা না। তারপর দেখো লিখছি আয় ও ব্যয় হিসাবগুলো 1 বছরের দেখাতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, 1 বছরের দেখাইতে হবে। কিভাবে 1 বছরের দেখাবো? মনে করো তুমি প্রতি মাসে তোমার স্কুলের বেতন দাও 1,000 টাকা। আচ্ছা, তাহলে 12 মাসে কত টাকা? 12,000 টাকা। এই 12,000 টাকা তোমার খরচ হিসাবে দেখাইতে হবে। প্রতি মাসে 1,000, তাহলে 1 বছরের টাকা আসে 12,000 টাকা। আচ্ছা, এখন মনে করো তোমার কোনো ফ্রেন্ড, সে স্কুলের মধ্যে 5,000 টাকা বেতন দিছে। বেতন সে দিছে কত? 5,000 টাকা। কিন্তু 1 বছর তো বেতন বাবদ খরচ তো 5,000 না, বেতন খরচ 1 বছর হয়েছে 12,000 টাকা। তো এখন রেওয়া মিলে থাকতে পারে বেতন 5,000 টাকা, তাহলে বাকি টাকা কই গেল? তো বাকি টাকাটা এখনো দেয় নাই। এই জন্য আমরা কি করি? যোগ বকেয়া লিখি, লেখা এই টাকাটাকে
12,000 টাকায় পরিণত করার জন্য যোগ করতে হইলে যোগ করবা, বিয়োগ করতে হইলে বিয়োগ করবা, অর্থাৎ অগ্রিম হইলে বিয়োগ করতে হয়, বকেয়া হইলে যোগ করতে হয়। তাহলে 5-এর সাথে যদি আমরা 7,000 যোগ দেই তাহলে আমাদের এক বছরের যে খরচ 12,000 টাকা সেটা আমরা প্রদর্শন করতে পারি। আবার যদি কোনো ফ্রেন্ড ভুলবশত অগ্রিম দিয়ে থাকে, অর্থাৎ মনে করো যে সে বেতন প্রদান করে ফেলছে 15,000 টাকা, এটাও আমরা বিশদ বিবরণীতে দেখাইতে পারবো না, কারণ বেতন প্রতি মাসে 1,000 টাকা, তাহলে 12 মাসে তো টোটাল 12,000 হওয়ার কথা, সে তো দিয়ে ফেলছে 15,000। তো তারটা কিভাবে প্রদর্শন করব? বিয়োগ অগ্রিম। এখন কত হাজার টাকা তুমি মাইনাস করলে এক বছরের টাকাটা মিল পাবা? 3,000 টাকা, 12,000 টাকা। অর্থাৎ মেইন কনসেপ্টই এটা যে আয় ও ব্যয় হিসাবগুলো এক বছরের দেখাতে হবে, আর এই এক বছরের দেখানোর জন্য যদি তুমি কোনো টাকা যোগ করার প্রয়োজন হয় তাহলে তুমি যোগ করবা, যদি কোনো টাকা বিয়োগ করার প্রয়োজন হয় তাহলে তুমি বিয়োগ করে দিবা। এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের বিশদ আয় বিবরণীর যে ছকটা সেটা সম্পূর্ণ করতে পারবে একদম সহজভাবে। তারপরে দেখো প্রয়োজনীয় ধাপ, আমরা জানি বিশদ আয় বিবরণীতে অনেকগুলা ধাপ আছে, প্রত্যেকটা ধাপের একটা রিজন আছে, একটা কারণ আছে কেন এই ধাপগুলা হয়, তো ধাপগুলো বোঝা লাগবে। আচ্ছা, আগে ফার্স্ট একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি একটা কলম 8 টাকা দিয়ে কিনছো, 10 টাকা দিয়ে বিক্রি করছো, এইখানে তোমার লাভ কয় টাকা হয়েছে সেটা তোমাকে খাতায় প্রদর্শন করতে বললো, তখন তুমি কিভাবে প্রদর্শন করবা? দেখো আমরা যদি খাতায় প্রদর্শন করি যে 8 টাকার কলম 10 টাকায় বিক্রি করছি, সেই ক্ষেত্রে আমরা করি কি যে লাভ সমান সমান বিক্রয় আগে লিখি, তারপরে বিয়োগ ক্রয় লিখি বা ব্যয় যেটা আছে সেটা লিখি, তাহলে আমরা 10 থেকে 8 টাকা বাদ দিই, 2 টাকা লাভ হয়। অনেকে এইভাবে করতাম ছোট ক্লাসে। ঠিক একইভাবে যদি আমরা বিশদ আয় বিবরণী করতে যাই সেখানে তো আমাদের লাভটা নির্ণয় করা হয়, অর্থাৎ ফার্স্টে আয়টা লিখতে হবে। যদি আয়টা না লিখা আমি আগে ব্যয়টা লিখে ফেলি তাহলে তো 8 মাইনাস 10 এটা কি হইলো কোনো? আমাদের আগে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয়টা বাদ দিলে বুঝতে পারবো এক্স্যাক্টলি কয় টাকা লাভ হয়েছে, আবার মাইনাস রাউন্ড আসলে তখন বুঝতে পারবো কয় টাকা ক্ষতি হয়েছে। এই জন্য আমরা এই ধাপগুলোর মধ্যে ফার্স্ট স্টেপে আয়গুলাকে রাখি, পরের স্টেপে ওই ধরনের ব্যয়গুলাকে রাখি। যেমন দেখো প্রথম ধাপেই লিখছিলাম নিট বিক্রয়। আচ্ছা, নিট বিক্রয় কথার মানে কি বলছি যে এক বছরে মোট কত টাকার পণ্য বিক্রয় করা হয়েছে তা নির্ণয় করতে হবে। এক বছরে কত টাকার পণ্য বিক্রয় করছো, তোমার রেওয়া মিলে লেখা আছে বিক্রয় 90,000 টাকা, পরে তুমি কোথাও না কোথাও পাইলা ফেরত, বিক্রয় ফেরত আছে 10,000 টাকা, এখন তাহলে কি এটা আর বিক্রয় হইলো? তখন এটা বিক্রয় থেকে আমার বাদ দেওয়া লাগবে। ঠিক একইভাবে তুমি আবার নিচে সমন্বয়ে পাইলা ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বা বিক্রয় হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি 5,000 টাকা, তার মানে কি তুমি বিক্রি করছো কিন্তু লিখতে ভুলে গেছো, তো তখন তোমার আবার কি বিক্রয়ের সাথে টাকাটা যোগ করা লাগতেছে। অর্থাৎ এক বছরে তুমি এক্স্যাক্টলি কয় টাকার মাল বিক্রি করছো সেটা দেখানোর জন্য যদি যোগ করার প্রয়োজন হয় তাহলে তুমি যোগ করবা, যদি বিয়োগ করার প্রয়োজন হয় তাহলে তুমি বিয়োগ করবা। এই হচ্ছে প্রথম স্টেপের কাজ। এখন পরের স্টেপটা দেখো, বিক্রিত পণ্যের ব্যয়। আসলে এই বিক্রিত পণ্যের ব্যয় কথার মধ্যেই মূলত এর যে কাজ সেটা লুকায় আছে। তুমি একটু চিন্তা করে দেখো তো, যেই কথাটা লেখা আছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত কথার মানে কি, পণ্যের ব্যয় কথার মানে কি, এগুলো একটু চিন্তা করো। বিক্রিত মানে যেই পণ্যটা বিক্রি করছি, পণ্যের ব্যয় যতটুকু পণ্য আমি বিক্রি করছি তার খরচ কয় টাকা সেটা নির্ণয় করতে বলছি। এখন এটা কিভাবে নির্ণয় করব? ফার্স্ট কনসেপ্টে আমাদের আসে না, আমাদের সবকিছু আগে জানা নিতে হয়। তোমার মনে করো যে তোমার কাছে বছরের শুরুতে 10,000 টাকার পণ্য ছিল। আচ্ছা শুরুতে ছিল, হ্যাঁ শুরুতে ছিল তোমার কাছে 10,000 টাকার পণ্য, তারপরে তুমি নতুন করে এই বছরে পণ্য কিনছো, মানে ক্রয় যেটাকে বলি, মনে করো যে 1,05,000 টাকার পণ্য কিনছো তুমি। এই পণ্যটা তুমি ভাববা যে আমেরিকা থেকে ঢাকার ড্যামরা এই এরিয়াতে আনতে হইব, মানে এই যে পথের মধ্যে যে খরচের নামগুলা উল্লেখ হইতে পারে, যেমন আমেরিকা থেকে তো তোমার জাহাজ পথে আসবো, তাহলে জাহাজ ভাড়া থাকতে পারে, জলযান খরচ, তারপর তোমার জ্বালানি খরচ, তারপর তোমার জাহাজে আসলে বন্দরে ভিড়লে আমদানি শুল্ক, ডক চার্জ, তাই না, নগর শুল্ক, এই জিনিসগুলো তোমার রাস্তার মধ্যে খরচ হইব, তাহলে ক্রয়জনিত যে খরচ সেগুলো লিখতে হবে, ক্রয়জনিত খরচ। মনে করো যে তোমার 15,000 টাকা গেছে প্রয়োজনীয় খরচ। আচ্ছা, তাহলে মোটমাট তোমার কাছে এক্স্যাক্টলি কয় টাকার মাল থাকার কথা? দেখো 15, 1,20,000, 1,30,000, মানে হচ্ছে গিয়ে তোমার কাছে টোটালি 1,30,000 টাকার মাল তোমার কাছে আছে।
আবারও বলি, শুরুতে তোমার 10,000 টাকার মাল ছিল, নতুন করে তুমি যে পণ্যটা কিনছো সেটার খরচ মিলে টোটালি তোমার কাছে এখন 1,30,000 টাকার মাল থাকার কথা। কিন্তু তুমি বছর শেষে যাইয়া দেখতেছো তোমার কাছে মাত্র 5,000 টাকার মাল আছে। তো বাকি টাকার পণ্য কোথায় গেল? তোমার বছর শেষে তুমি যা দেখতেছো তোমার কাছে মাত্র 5,000 টাকার পণ্য আছে, বাকি টাকার পণ্য নাই। তার মানে কি, বাকি টাকার যে পণ্যটা সেটাই আমরা মূলত বিক্রি করে ফেলছি, ওইটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। মানে বিয়োগ সমাপনী পণ্য 5,000 টাকা। তো বাদ দিয়ে দিলাম 1,25,000 টাকার মাল আমি বিক্রি করছি, বিক্রি করা হয়েছে। অর্থাৎ তুমি 1,25,000 টাকার মালরে বিক্রি করছো। এখন 1,25,000 টাকার মালটা যদি তুমি 1,25,000 থেকে বেশি বিক্রি করো তাহলে তোমার লাভ হয়েছে, আর যদি 1,25,000 থেকে কম বিক্রি করো তাহলে তোমার লস হয়েছে। মেইন কথা হচ্ছে এটাই যে আমরা সব বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করি, যে যত টাকার পণ্য আমি বিক্রি করছি সেটার কিনতে কয় টাকা খরচ গেছে তা নির্ণয় করার জন্য আমাদের প্রারম্ভিক মজুত পণ্য যেটা, সেটার সাথে ক্রয় যোগ দিতে হয় এবং ক্রয়জনিত খরচটাকে যোগ দিতে হয়। তাহলে আমরা মোট যে আমার কাছে পণ্যটা থাকার কথা সেটা আমরা বের করতে পারি, এবং সেই মোট পণ্য থেকে বছর শেষে আমার কাছে এখন কয় টাকার মাল আছে সেটা বাদ দিলেই আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি আমি মানুষের কাছে কয় টাকার পণ্যরে বিক্রি করছি। তো ওই পণ্যটা বাদ দিয়ে দিলেই আমরা জানবো যে 1,25,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। তারপরে আমরা বাকি কাজ অন্য অন্য জায়গায় বুঝতেছি, আপাতত জাস্ট এটা বুঝে যে বিক্রিত পণ্যের ব্যয়টা এইভাবে মূলত নির্ণয় করা হয়। আচ্ছা, তারপরে দেখো পরিচালন আয় লেখা। পরিচালন আয় লেখার মধ্যে কি লিখছে? কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি। ভাই এটা নৈবিত্তিকের জন্য মূলত, মানে কমিশন প্রাপ্তি বাট্টা প্রাপ্তিটা তোমরা চাইলে অন্যান্য আয়ের মধ্যেও দিতে পারো। এটা মুখস্থের মতো মনে রাখো যে পরিচালন আয়ের ভিতরে দুইটা এন্ট্রি হয়, একটা হচ্ছে কমিশন প্রাপ্তি আর একটা হচ্ছে বাট্টা প্রাপ্তি, এছাড়া কোনো এন্ট্রি হয় না। এরপরে লেখা আছে পরিচালন ব্যয়। এইটা আরেকটা মজার জিনিস। পরিচালন ব্যয় কি? দেখো, পণ্যটা তুমি যখন আমেরিকা থেকে কিনা ঢাকায় আনতেছো, রাস্তার মধ্যে যে খরচ সেগুলো কিন্তু তুমি অলরেডি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে দিছো। এছাড়াও তুমি যেখানে আইনা পণ্যটা রাখলা সেই গোডাউন বা সেই দোকান ভাড়া দিতে হবে, সেই দোকানে যদি তোমার একটা সেলসম্যান থাকে, বিক্রয় কর্মী থাকে, তার বেতন দিতে হইব। তারপর তুমি যেই সকল তোমার কি বলে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল দিতে হবে, তাই না? এছাড়াও ব্যবসাটা পরিচালনা করতে গেলে না আর অনেক ধরনের খরচের সম্মুখীন হইতে হয়। তো পরিচালন শব্দের অর্থ কি? পরিচালন শব্দের অর্থ পরিচালনা করা, মানে হচ্ছে কার্যক্রম সম্পূর্ণ করা, লাইক এরকম। তো কার্যক্রম সম্পূর্ণ করতে যে যে সকল খরচগুলো হইব সেইগুলো, আর হচ্ছে কি জানো, বিক্রয় বৃদ্ধির জন্য যে খরচগুলো হয়, যেমন বিজ্ঞাপন তোমার বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে। তুমি যদি 10 জনকে জানাইতে পারো যে আমার কাছে এমন পণ্য আছে, আসেন কিনেন, তো তার মানে কি, তারা পণ্যটা তখন কিনবো, তখন তোমার বিক্রয়টা বাড়বো, তো তুমি বিক্রয় বৃদ্ধির জন্য মানুষের কাছে খরচ করতেছো। মেইন কথা হচ্ছে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে অথবা ব্যবসাটা পরিচালনা করতে যাইয়া যেই সকল ব্যয়ের সম্মুখীন হইবা সবগুলাকে তোমরা পরিচালন ব্যয়ের মধ্যে দিয়ে দিবা। তবে শর্ত কিন্তু ওই একটাই থেকে যাবে, সেই শর্তটা কি, আয় ও ব্যয় হিসাবগুলো 1 বছরের দেখাইতে হবে। তার মানে এখানে যত খরচ বা আয় বলো সবগুলা তোমাকে 1 বছরের ব্যালেন্স বের করে তারপরেই লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো লিখছি অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে লেখা আছে ব্যবসায় বিক্রয়জনিত আয় ছাড়া বাকি সকল আয়। ব্যবসায় বিক্রয়জনিত আয় ছাড়া বাকি সকল আয় হচ্ছে অন্যান্য আয়। মানে বিক্রয়টা তো তুমি আয় একটা লিখছই, এছাড়াও তো আরো কিছু আয় থাকতে পারে, যেমন শিক্ষানবিশ সালামি থাকতে পারে, ব্যাংক জমার সুদ থাকতে পারে, তারপর তোমার বিনিয়োগের সুদ থাকতে পারে, তাই না? তো এরকম বিভিন্ন, তারপরে তোমার আর কি থাকতে পারে, আহ আরো অনেক ধরনের আয় থাকতে পারে যেগুলো অনাকাঙ্ক্ষিত, মানে ব্যবসায় সচরাচর উপভাড়া থাকতে পারে, সব সময় থাকে না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়, ঠিক আছে? অথবা তোমার কিছু কিছু ব্যবসায় পাওয়া যায়, সকল ব্যবসায় এরকম থাকে না। তো ওই জিনিসগুলো মূলত হচ্ছে অন্যান্য আয়। অন্যান্য ব্যয় কি? সেম, মানে যেগুলো রেগুলারিটি হয় না, মানে হচ্ছে কি সকল ব্যবসায় থাকে না, রেগুলারিটি না, মূলত সকল ব্যবসায় থাকে না। যেমন মনে করো তুমি ঋণের সুদ দিলা, ঋণ কি সব ব্যবসাওয়ালারা করে? সবাই করে না, কিছু কিছু ব্যবসায়ীরা করে যাদের প্রয়োজন হয়। ঋণের সুদ দিলা, তারপরে চুরিজনিত ক্ষতি হইতে পারে, আগুনে পণ্য বিনষ্টজনিত ক্ষতি হইতে পারে, মানে বিভিন্ন দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি হইলে সেগুলা লিখবা। মানে ব্যবসা পরিচালনার বাইরেও মাঝে মধ্যে কিছু আয় এবং ব্যয় বইটা থাকে, সেগুলারই অন্যান্য আয় ও ব্যয় বলা হয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ফার্স্টে বিক্রয় আয় লিখছি, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় লিখছি, তারপরে পরিচালন আয় আয় লিখছি, তারপরে পরিচালন ব্যয় ব্যয় লিখছি, অন্যান্য আয় অন্যান্য ব্যয়। অর্থাৎ আয়গুলা থেকে ব্যয়গুলা সব বাদ দিয়ে দিবা, আয়গুলা যোগ ব্যয়গুলা বাদ। এই হলো তোমার কনসেপ্ট। কারণ আমি তো ফার্স্টেই বলে নিছিলাম যদি লাভ ক্ষতি দেখাইতে চাও তাহলে আমরা কি করি, আয় থেকে খরচটা ব্যয়টা বাদ দিই। তো এখানে সেম কাহিনীটাই করছি, অর্থাৎ সকল আয় থেকে
আস্তে আস্তে ব্যয়টা বাদ আয়টা যোগ, ব্যয়টা বাদ আয়টা যোগ, ব্যয়টা বাদ, বাস তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। এইভাবে যদি করো তাহলে এই কনসেপ্টটা জাস্ট নিয়ে নিতে হবে যে কিভাবে বিশদ আয় বিবরণীর মধ্যে শুধু আয় আর ব্যয়ের এক বছর দেখাতে হবে, এই কনসেপ্টটা রাখতে পারলে মাথার মধ্যে টুকটাক হয়ে যাবে। আর বিক্রিত পণ্যের ব্যয় যে একবার নির্ণয় করতে পারে আর পরিচালন ব্যয়টা, তার জন্য এটাতে কমপ্লিট আর কি একদম পরিপূর্ণভাবে কমপ্লিট করা তার জন্যই সহজ। আচ্ছা, এরপরে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা শিখবো। আচ্ছা, প্রথম অংশে বিশদ আয় বিবরণীটা আলোচনা করলাম। এখন হচ্ছে বাকি যে দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীটাতে আমরা বলছিলাম মালিক ব্যবসায় যা দেয় এবং যা নেয় সেগুলো মালিকানা সত্ত্ব। তো মালিক ব্যবসায় দিলে মালিকানা সত্ত্ব বাড়ে আর ব্যবসা থেকে নিলে মালিকানা সত্ত্ব কমে। এই কাজটাই মূলত এই ছকের মধ্যে করা হয়েছে। এখানে তোমাদেরকে রিটেন আকারে লেখা দেওয়ার মতো তেমন একটা সুযোগ সুবিধা নাই তেমন। আচ্ছা দেখো, মালিক যেগুলা দেয় যে কারণে যোগ, এটা মালিকের হক, মালিক ব্যবসায় মূলধন দেয়, তার মানে এটা মালিকের টাকা। মূলধনের সুদ, অর্থাৎ তুমি যদি ব্যবসায় 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকার উপরে যে সুদটা সেটাও তো তুমিই গ্রহণ করবা, তাই না? মানে মালিক যদি ব্যবসায়ীরা টাকা দেয় তাহলে সুদটা তো মালিক পাবে। তো এই জন্য মূলত মূলধনের সুদটা মালিকানা সত্ত্বে যোগ আকারে বসে। এটা সাধারণত থাকে না, তাও থাকলে যোগ দিয়ে দিবা। মূলধনের সুদ মূলধনের সাথে যোগ হয়, উত্তোলনের সুদ উত্তোলনের সাথে যোগ বিয়োগ হয় আর কি, একসাথে উত্তোলনের সাথে হবে উত্তোলনের সুদ। আচ্ছা, সাথে নিট লাভ, বিশদ আয় বিবরণীতে আমরা আয় আর ব্যয় এগুলোর যোগ বিয়োগ করার ফলে একটা যে ফলাফল পাইছি সেটা, যদি লাভ হয় তাহলে যোগ হবে, যদি ক্ষতি হয় তাহলে সেটা বিয়োগ হবে। তারপরে দেখো উত্তোলন, মানে মালিক ব্যবসা থেকে কিছু টাকা উঠাই নিয়ে গেছে, তো সেটা আমরা বিয়োগ করে দিব। তারপর সাধারণ সঞ্চিতি, অর্থাৎ ব্যবসায় লাভের একটা অংশ আমরা প্রতি বছর জমায় রাখি, সেটাকে সাধারণ সঞ্চিতি বলা হয়, যাতে বিভিন্ন ঘাটতি পূরণ করা যায়। তো সেটাও মালিকের অধিকার, মালিকানা সত্ত্ব, অর্থাৎ যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় মালিক নিয়ে যাবে নিজের জন্য। তো সেটাকে আমরা সাধারণ সঞ্চিতিটাকে আমরা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে দেওয়ার জন্য যোগ করে দিব। ঠিক আছে, এই চকটা একটু মুখস্থের মতো মনে রাখবো। তারপরে যে অবস্থানটা আর্থিক অবস্থার বিবরণী, এখানে আমরা দেখো ফার্স্ট লাইনে যেটা লিখছি, এখানে এ সমান সমান এল প্লাস ওই প্রমাণ করতে হয়, অর্থাৎ সকল সম্পদের যোগফল যা বের হবে, সকল দায় ও মালিকানা সত্ত্বের যোগফল তা আসবে। যদি না আসে তাহলে তোমাদের অঙ্কটা হয় না, অঙ্কটাতে ভুল আছে। আচ্ছা, এবার দেখো প্রয়োজনীয় ধাপ। প্রয়োজনীয় ধাপের মধ্যে প্রথমে লিখছি এ নির্ণয়। এ মানে কি? এটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সম্পদ নির্ণয় করতে হবে। তো সম্পদ নির্ণয় করবা কিভাবে? সম্পদের তো বিভিন্ন ধরনের সম্পদ থাকে, তোমার দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ, বোয়া সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, এরকম বিভিন্ন সম্পদ আছে। তো আপাতত আমাদের লেভেলের জন্য 3টা সম্পদই যথেষ্ট। সম্পদ সমূহ লিখছি, মানে এ নির্ণয় করার জন্য এই কথাটা লিখছি মূলত, সম্পদ সমূহ। কি কি সম্পদ আছে দেখো, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই 3 ধরনের সম্পদ তোমার থাকতে পারে। আচ্ছা, চলতি সম্পদের মধ্যে যে সম্পদগুলো থাকে দেখো, যে সম্পদগুলো প্রতি বছর পরিবর্তন হয়, মানে চলতি সম্পদ ওই সম্পদগুলারই বলবা যে সম্পদগুলা আজকে আছে কালকে বাড়বো আবার কমবো, আবার পরবর্তী বছরে গেলে অন্যরকম একটা অ্যামাউন্ট হইব, সেগুলা। যেমন দেনাদারের কথাটা চিন্তা করে দেখো, দেনাদার মানে কি? তুমি একজনের কাছে 50,000 টাকা পাও, ভালো কথা। তুমি চিন্তা করে দেখো তো, এই এক বছরে সে কি তোমাকে কিছু টাকাও পরিশোধ করবে না? অবশ্যই আমরা স্বাভাবিকভাবে যদি নেই বিষয়টাকে, তাহলে সে আমাকে কিছু টাকা পরিশোধ করবে, আবার সে আবার ধারও নিতে পারে, তাই না? মানে ধারে বিক্রয় করতে পারি তার কাছে। অর্থাৎ যত বেশি ধারে বিক্রয় হইব তত দেনাদারের পরিমাণ বাড়বো। আবার তোমার হচ্ছে যখন সে পরিশোধ করে দিবে, দেনাদার যখন টাকা পরিশোধ করে দিবে আমাকে, তখন দেনাদার কমতে থাকবে। তার মানে প্রতি বছর দেনাদারের পরিমাণ একই থাকে না। দেনাদার মানে তার কাছ থেকে টাকা পাবো, সম্পদ। তো প্রতি বছর যেহেতু একই থাকে না, তার মানে এটা চলতি সম্পদের মধ্যে পড়তেছে। আবার অগ্রিম বেতনটা চিন্তা করে দেখো, প্রতি মাসে মাসে পরিবর্তন হইতাছে। সমাপনী মজুত পণ্যের কথা চিন্তা করে দেখো, প্রতি বছর বছর পরিবর্তন হয়ে যেতেছে। অর্থাৎ যেই সম্পদগুলাই তোমার প্রতি বছর বছর পরিবর্তন হইব সেগুলো সব চলতি সম্পদ। স্থায়ী সম্পদ, যেই সম্পদগুলো তুমি 5-7 বছর ব্যবহার করতে পারবে এমন একটা কি বলে অনুমান তুমি করতে পারতেছো, সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। যেমন মনে করো যে কম্পিউটার কি আমরা 1 বছরের জন্য কিনি? কম্পিউটার আমরা চিন্তা করি যে 4-5 বছর তো চোখ বন্ধ করে ব্যবহার করে নিব। তারপর তোমার যন্ত্রপাতি, মেশিন, এগুলা কিন্তু আমরা এরকমই ভাবি যে 5-7 বছর ব্যবহার করা যেতে পারে। কিন্তু আল্লাহ না করুক, দুর্ঘটনাবশত নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমরা সবকিছু স্বাভাবিকভাবে নেব যে না 5-7 বছর ব্যবহার করা যেতে পারে, সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ভাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে বোঝায় যে সম্পদগুলোর সাথে পার্সেন্ট দেওয়া থাকে।
এক কথায় যেই সম্পদের সাথে পার্সেন্ট দেওয়া থাকবে সেটাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর শুধু বিনিয়োগ থাকলেও সেটাকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচনা করব। তারপরে দেখো, এই তিনটা সম্পদ মানে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই তিনটা সম্পদকে যখন তুমি যোগ দিবা তাহলে তোমার সম্পদ সমূহ বা এর যে ফলাফল সেটা বের হইব। তারপরে এল প্লাস ওই মানে দায় ও মালিকানা সত্ত্ব। দায়ের মধ্যে দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দেখো, চলতি দায়ের মধ্যে লিখছি যে দায়গুলো প্রতি বছর পরিবর্তন হয়, অর্থাৎ আজকে মনে করো তোমার থেকে কেউ 1 লাখ টাকা পায়, কালকে তো আস্তে আস্তে কমতেও পারে, আবার দায়ের পরিমাণ বাড়তেও পারে। যদি তুমি হাওলাত করে টাকা নিয়ে আসো তাহলে দায়ের পরিমাণ বাইরে যাবে, আবার যদি তুমি তার দেনা তাকে পরিশোধ করে দিয়ে দাও তাহলে তোমার দায়ের পরিমাণ কমে যাবে, সেগুলোকে চলতি দায় বলবো। আবার বকেয়া বেতন, মনে করো যে 5 মাসের বেতন বকেয়া রাখছো, তো আস্তে আস্তে যদি ক্লিয়ার করে দিবা, প্রতি বছর তার বকেয়া থাকবে না, অর্থাৎ যে দায়গুলা ক্ষণিক সময়ের জন্য বা 1 বছরের কম সময়ের জন্য সেগুলো হচ্ছে চলতি দায়। দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘ সময়ের জন্য ঋণ নিলে বা যে দায়ের সাথে পার্সেন্ট থাকে, এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেরকম তার বিপরীতটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। অর্থাৎ তুমি যদি লং টাইম বা দীর্ঘমেয়াদী আর কি অনেক সময় দীর্ঘমেয়াদীর জন্য যদি কোনো ঋণ নাও বা যে দায়ের সাথে পার্সেন্ট থাকবে সেই দায়গুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তারপরে মালিকানা সত্ত্ব, ছক হতে, অর্থাৎ এই ছকের যে ফলাফলটা আসবো সেই ফলাফলটা এখানে লিখবা। তাহলে এই তিনটার যে যোগফল, অর্থাৎ চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটার যে যোগফল সেটাই হবে তোমার দায় ও মালিকানা সত্ত্বের ফলাফল বা এল প্লাস ওই। তাহলে এর যে রেজাল্টটা হবে সেটা এল প্লাস ওই রেজাল্টের সমান হবে। যখন সমান হইব তার মানে তোমার অঙ্কটা 100% হয়েছে। আচ্ছা, এবার আমরা আরো বিশেষ কিছু টিপস আগে জানা নিব। সেটা হচ্ছে কি যে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করার সময় দুইটা অংশ থাকে, একটা রেওয়া মিলের অংশ থাকে আর একটা হচ্ছে সমন্বয়ের অংশ থাকে। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো মেনটেন করব। সেটা হচ্ছে রেওয়া মিলের যে এন্ট্রির কাজগুলো করবা, আচ্ছা দেখো, মূলত হয় কি যে আর্থিক বিবরণী করার সময় আমরা আমাদের প্রশ্নপত্রে একটা উপরে একটা বক্স আকারে একটা ছক পাই, সেটাকে আমরা রেওয়া মিল বলি, ওটা রেওয়া মিলই দেওয়া থাকে। আর নিচে আরেকটা মান দেওয়া থাকে, অনেকগুলো লাইন বাই লাইন লেখা থাকে, সেগুলোকে আমরা সমন্বয় বলি। রেওয়া মিলের যেই ঘটনাগুলো থাকে, রেওয়া মিলে দেখবা নগদ লেখা একটা টাকা দেওয়া আছে, ব্যাংক জমা লেখা একটা টাকা লেখা আছে, দেনাদার বিক্রয় ক্রয় এগুলো লেখা লেখা একটা করে টাকার অ্যামাউন্ট দেওয়া থাকে। ওই ঘটনাগুলো হিসাব অনুযায়ী একবার এক জায়গায় বসে। যেমন দেনাদার কোন হিসাব, চলতি সম্পদ, তার মানে আমরা এই চলতি সম্পদে একবার বসাবো, আর কোথাও বসাবো না, একদম কোথাও না। সেজন্য আমি এই কথাটা লিখছি, হিসাব অনুযায়ী সবাই একবার একটি ছকে বসবে, মানে যে যেই হিসাব পড়ছে তাকে সেইখানে বসাও। যদি ক্রয় বা বিক্রয় হয়, বিক্রয় কোন হিসাব, আয় হিসাব, তার মানে বিশদ আয় বিবরণীতে আমরা জানি এখানে শুধু আয় আর ব্যয়গুলো আসে, তাহলে এইখানেই বসবো, আর কোনো ছকে সে বসবে না।
তারপরে তোমার দেখো মূলধন, মালিকানা সত্ত্ব, তার মানে এই ছকের মধ্যে বসবে, মালিকানা সত্ত্বের ছকে আর কোথাও তুমি এটাকে বসাইতে পারবা না। অর্থাৎ রেওয়া মিলের এন্ট্রি একবার এক জায়গায় বসায় ফেললে সেটাকে আর কোথাও বসাইতে পারবা না। একদম ক্লিয়ার? আচ্ছা, তারপর দ্বিতীয় কথা দেখছি, যদি কোনো হিসাবের সাথে পার্সেন্ট বা মাস বা তারিখ উল্লেখ থাকে তাহলে 3 জায়গায় বসবে। আচ্ছা, যদি দেখো যে মনে করো যে 12% বিনিয়োগ, এই যে বিনিয়োগের সাথে কি আছে, 12% আছে। এখন 12% বিনিয়োগটা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তার মানে এখানে অলরেডি একবার বসবে। কিন্তু ওই যে 12% কথাটা থাকার কারণে সে আরো 2 জায়গায় বসবে। সেটা কোথায় কোথায় বসবে সেটা অঙ্কে গেলে আমরা বুঝবো। কিন্তু টোটালি জায়গা কয় জায়গা হবে? 3 জায়গায়। আবার মনে করো যে লেখা আছে বেতন 9 মাস এত টাকা, এই যে 9 মাস উল্লেখ করা আছে, এর ফলে বেতনের যে কাজটা সেটাও টোটাল 3 জায়গায় হবে। ঠিক আছে, এখন কোনটা কোন ছকে কিভাবে কাজ হবে সেটা অঙ্কে গেলে বোঝা যাবে, অঙ্কের উপর নির্ভর করে। আচ্ছা, সমন্বয় দেখো লিখছি কি, সমন্বয়ের প্রতিটি ঘটনা 2 বার বসবে। মানে সমন্বয় নিচে তোমার যেই সমন্বয়গুলো দেওয়া থাকে তাদের প্রত্যেককে 2 জায়গায় করে তোমাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হইব। আচ্ছা, এখন তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে এই বছরের, তাহলে তোমরা 316 পৃষ্ঠা যাবা, 316 পৃষ্ঠার 9 নাম্বার যে আর্থিক বিবরণীটা আছে সেটা এখন কমপ্লিট করব। আচ্ছা, এবার আমরা আর্থিক বিবরণীর একটা অঙ্ক করব। ঠিক আছে, তোমার আর্থিক বিবরণীর অঙ্কটা 316 পৃষ্ঠারই নিচে নাম্বার, টেস্ট পেপারে 316 পৃষ্ঠারই আমরা লাস্টের যে আর্থিক বিবরণীটা আছে সেটা করব। আমরা বলছিলাম যে বিশদায় বিবরণীর মধ্যে শুধুমাত্র আয় আর ব্যয় হিসাবগুলো আছে। মালিকানা সত্ত্বের বিবরণীর একটা ছক দিয়ে দিছিলাম। আর তোমার আর্থিক অবস্থার বিবরণীতে বলছিলাম এ সমান সমান এল প্লাস ওই প্রমাণ করতে হয়, তাই না? বিষয়টা এরকম ছিল। তো আমরা এখানে ক নাম্বার প্রশ্নটা, ক নাম্বার তো নাই, এখানে ডাইরেক্ট লিখতে হয় আমাদের শামীম এন্টারপ্রাইজ, শামীম এন্টারপ্রাইজ বিশদায় বিবরণী। আচ্ছা, এবার বিশদায় বিবরণীটা আমরা এখানে কমপ্লিট করব। এই পাশে জায়গাটা খালি রাখছি এই জন্য যে এখান থেকে মান আর কি আমরা যাতে একটা ছক পুরো সম্পূর্ণটা একটা বোর্ডের মধ্যে হয়ে যায়, কভার হয়ে যায়। আচ্ছা দেখো, এই ছকের মধ্যে বিশদায় বিবরণীতে শুধু আয় আর ব্যয় হিসাবগুলাই লিখবো, অন্য কোনো হিসাব লেখা যাবে না, ভুল করেও লেখা যাবে না, তাইলে আমার নাম্বার কাটা। তো এখানে আয় ব্যয় লিখবো, আবার 1 বছরের দেখাইতে হইব, যেটা অলরেডি বলা হয়ে গেছে। তো এখন দেখো আমাদের এখানে আমরা ফার্স্টে তো বিক্রয় থেকে কাজ শুরু করি ধাপ অনুসারে। তো বিক্রয়, তো বিক্রয়ের মধ্যে 1 বছরের বিক্রয় দেখাইতে হবে। তো দেখো এখানে বিক্রয়ের মধ্যে লেখা আছে কত টাকা, আমরা যদি খুঁজি বিক্রয় লেখা আছে তোমার 2,20,000 টাকা। আচ্ছা, বিক্রয়ের সাথে কাজ আছে কিনা সেটা দেখবো, প্রত্যেকটা এন্ট্রি দেখবা কাজ আছে কিনা। ওই দেখো 2 নম্বর সমন্বয়ে লেখা আছে বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয়ের পরিমাণ 50,000 টাকা, তাহলে বিক্রয় 2,20,000 যোগ বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয় লিখবো, এটাকে ধারে বিক্রয় 50,000, টোটাল যোগ করলে হলো 2,70,000 টাকা। আচ্ছা, এরপরে দেখবো বিক্রয়ের সাথে আর কোনো কাজ আছে কিনা। হ্যাঁ, ওই দেখো কারবারি বাট্টা আছে, কারবারি বাট্টাটা বাদ দিব, বিয়োগ কারবারি বাট্টা। কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হচ্ছে ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টাটা থাকে সেটাকে কারবারি বাট্টা বলা হয়। এখন কারবারি বাট্টা ডেবিটেরটা না ক্রেডিটেরটা? বিক্রয় করছো, ছাড় তুমি দিছো, তোমার জন্য ব্যয়, ব্যয়টা ডেবিট পাশে বসে। তো এইখানে কারবারি বাট্টা ডেবিট পাশে যে টাকাটা সেটা তোমার জন্য ব্যয়, কারণ ব্যয় আমরা তো একটু আগে রেওয়া মিলেও শিখছিলাম কিছুক্ষণ আগে যে ব্যয় সম্পদ ডেবিট দিকে বসে, তাহলে যে ব্যয়টা বিক্রয় করতে যায় যে ছাড়টা দিছি সেটা ব্যয়, ব্যয়টা ডেবিট দিকে বসছে। তো এই জন্য আমরা এখান থেকে এটা বাদ দিলাম, 2,67,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমরা একটা জিনিস কাজ করবা, আমরা তো বলছি যে এই আর্থিক বিবরণীর ছকের মধ্যে যে হিসাবগুলা সবাই এক জায়গায় বসে, যদি কারোর সাথে মাস বা পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সে টোটাল 3 জায়গায় বসে। আচ্ছা, তো এইগুলা খেয়াল রাখবা। তাহলে বিক্রয় একবার লিখছো, কাইটা দিবা, ধারে বিক্রয় একবার লিখছো, সমন্বয়ে একটা দাগ দিয়ে রাখবা। তারপর কারবারি বাট্টা একটা লিখছো মানে ডেবিট পাশেরটা লেখা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা কি কি লিখবো বলছিলাম যে এই যে আমি যে 2,67,000 টাকার মাল বেচলাম সেটা কিনতে কয় টাকা খরচ গেছে,
তাই না, ওইটা দেখবো। তাহলে আমরা ফার্স্টে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ ছিল আমার বছরের শুরুতে মজুদ ছিল কত টাকা, মজুদ ছিল 30,000 টাকা, মানে আমার কাছে 30,000 টাকার মাল আসিল, আমি নতুন করে কিনছি, ক্রয় নতুন করে কিনছি কত, 75,000, এটার সাথে কাজ আছে অনেক, 75,000 বিয়োগ বাট্টা, ওই যে কারবারি বাট্টা যেটা, সেটা বাদ দিয়ে দিই, ক্রেডিট পাশে আয়টা 1,000 টাকা, তাহলে হইলো কত, 74,000 টাকা। এটার সাথে কাজ আছে কিনা সেটা দেখতে হইব, ভালো করে খেয়াল করো। নাই, এর সাথে কোনো কাজ নাই, তার মানে এটা লাস্ট ঘরে নিয়ে যাবো, মাঝখানে ঘরে নিয়ে যাব। আচ্ছা, 74,000 টাকা। এরপরে বলছিলাম যে প্রয়োজনীয় খরচ, তোমরা চিন্তা করবা বাইরের দেশ থেকে পণ্য তোমার ঢাকা ডেমরাতে আসবো, এই যে রাস্তার মধ্যে বিভিন্ন খরচের নাম আসতে পারে, বিশেষ করে মজুরি, পরিবহন, ক্রয় পরিবহন, এই জিনিসগুলা, তো এগুলা তো তোমার পণ্যটা কিনা আনার পথে খরচ হয়েছে, ওই যে কিনা আনার পথে যে খরচগুলো সেই নামগুলা থাকলে সেগুলো লিখতে হইব। তো দেখো এখানে এই যে সংক্রান্ত কোনো খরচের নাম লেখা আছে কিনা, মজুরিও নাই, পরিবহনও নাই, জাহাজ ভাড়াও নাই, ঠিক আছে। তো এইগুলা যেহেতু নাই, তার মানে এতটুকুই। তাহলে আমার কাছে এখন মোট পণ্য থাকার কথা 1,04,000 টাকার পণ্য, কিন্তু সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে কত, দেখো সমাপনী মজুদ পণ্য তারা লেখা রাখছে, ছোটটা নিব, এখানে দুইটা লেখা আছে, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্য 40,000 টাকা, বাজার মূল্য 30,000 টাকা। বাজার মূল্য 30,000 টাকা না, যেটা ছোট থাকবে সেটা নিবা, সমাপনী মজুদ কম থাকলে সেটা নিবা, আবার বাজার মূল্য কম থাকলে সেটা নিবা। তো 30,000 টাকা। তাহলে দেখো সমাপনী মজুদ পণ্য 30,000, তাহলে টোটালি দাঁড়াইলো কত তোমার, 74,000 টাকা। $1,93,000 টাকা, এটাকে বলি মোট লাভ। পুরো প্রসেসটা যদি তোমাকে একটু ব্যাখ্যা দিই শর্ট করে, এক বছরে কয় টাকা বিক্রি করছো পণ্য সেটা লিখবা, এখানে নির্ণয় করে দেখাইতে হবে এক বছরে কত টাকার মাল তুমি বিক্রি করছো, এখন টাকা পাইছো কি পাও নাই সেটা পরের হিসাব, এক বছরে মোট বিক্রির পরিমাণটা এখানে দেখাবা। তারপরে দেখো বছরের শুরুতে আমার কাছে পণ্য ছিল 30,000 টাকার, আমি নতুন করে কিনছি 70,000 টাকার, ভাবো তাহলে টোটাল পণ্য থাকার কথা 1,00,000 টাকা, এখন বছর শেষে যা দেখতেছি মাল আছে 30,000 টাকা, তো বাকি যে 70,000 টাকার মাল সেটা কই গেল, সেটারে বেচছি, কত টাকায় বেচছি, এই যে উপরে যেটা নির্ণয় করলাম কত টাকায় বিক্রি করছি 70,000 টাকার মালটারে। তো এই হচ্ছে সেই প্রসেসটা, কথা ক্লিয়ার। আর যদি ক্রয়জনিত কোনো খরচ থাকতো, মজুরি, পরিবহন, জাহাজ ভাড়া, সেগুলো আমরা সব মাঝখানের ঘরে লিখাই, যে এটার সাথে ক্রয়ের সাথেই যোগ হইয়া এই 1,04,000 সাথে আর কি বাইরে যেত আর একটু, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার পরিচালন আয়, পরিচালন ব্যয়, দেখো যোগ পরিচালন আয়, এখন পরিচালন আয়ের মধ্যে কি কি আছে, পরিচালন আয়ের মধ্যে কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এই দুইটা এন্ট্রি থাকে। এখানে দেখো কমিশন প্রাপ্তিটা দিয়ে দিছে তারা, কমিশন প্রাপ্তি কত টাকা, 1200 টাকা। আচ্ছা দেখবো আরো কিছু আছে কিনা, বাট্টা প্রাপ্তি আছে কিনা, এটা যোগ করে দিলাম, তাহলে হলো তোমার 1,94,200 টাকা। এরপরে বাকি যে অংশটা সেই অংশটা করবো এখানে, আচ্ছা এরপরে দেখো পরিচালন ব্যয়, আচ্ছা পরিচালন ব্যয়ের মধ্যে কারা কারা বসবো, ব্যবসাটা পরিচালনা করতে যে সকল খরচ আছে সেগুলো বসবো, আর বলছিলাম ব্যয়গুলা আয়গুলা এক বছরের দেখাইতে হবে। তো এখন যদি আমরা সিরিয়ালে আসি, প্রথমে যে ব্যয়টা আসে সেটা হচ্ছে তোমার অনাদায়ী দেনা, ঠিক আছে। তোমরা এখানে 4টা আইটেম মনে রাখবা, 4টা আইটেম সরাসরি লিখে ফেলবা। একটা হচ্ছে অনাদায়ী পাওনা, যোগ নতুন অনাদায়ী পাওনা, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বিয়োগ পুরাতন
অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, তো অনাদায়ী পাওনা যেটা সেটা হচ্ছে তোমার 2000 টাকা। আচ্ছা, এখানে নতুন আর পুরাতন কিভাবে চিনবা? পুরাতন যেগুলা সেগুলা রেওয়া মিলে আছে, আর নিচে যেগুলো থাকবো সেগুলারে বলি আমরা নতুন, ঠিক আছে? সমন্বয়ের এন্ট্রি গুলা নতুন আর রেওয়া মিলের এন্ট্রি গুলা পুরাতন, মানে বক্সে যেগুলো দেওয়া থাকে সেগুলো পুরাতন, বক্সে যেটা থাকবো সেটা এই যে এটা আর এটা, আর যেটা নিচে পাবা সমন্বয় সেটা হচ্ছে এই দুইটা, ঠিক আছে? তো প্রথমে যেটা দেখো, অনাদায়ী পাওনা দেওয়া আছে 2000 টাকা ডেবিট পাশে, আর ওই দেখো সঞ্চিতিও দেওয়া আছে 4000 টাকা। এই দেখো এই দুইটারে লিখছি, বাকি দুইটা বাকি আছে না? এখন দেখো সমন্বয়ের মধ্যে লেখা আছে বিবিধ দেনাদারের 3000 টাকা আদায়যোগ্য নয়, মানে 3000 টাকা তুমি পাইবা না, সেইটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, যে 3000 টাকা পাবো না আমি। এই দুইটা যোগ করলাম 5000 টাকা হইলো, ঠিক আছে? এখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কত সেটা বাইর করতে হবে। পরে দেখো দেখছে যে অবশিষ্ট দেনাদার আগে নির্ণয় করতে হবে, 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এখন অবশিষ্ট দেনাদারের পরিমাণটা কত একটু খেয়াল করো, তোমার রেওমিলের ছকে উপরে দেনাদার দেওয়া আছে 50,000, দেনাদার ছিল 50,000, আমি আবার সমন্বয় নতুন ধারে বিক্রি করছি 50,000 যোগ 50,000, এখান থেকে তারা নিচে সমন্বয় বলতেছে নতুন করে আমি 3000 টাকা পাবো না, অর্থাৎ এখানে হয়েছিল আমার 1 লাখ, সে 1 লাখ থেকে 3000 টাকা আমি পাবো না, তাহলে পাবো কত টোটাল 97,000। এই 97,000 টাকার উপরে 5% করতে বলছে। বুঝতে পারছি? যদি না বুঝো কথাটা আরেকবার রিপিট করে শুনে নিও। তাহলে তোমার 97,000 টাকার 5% 4,850 টাকা, এটা যদি যোগ করো 9,850, 4,000 বিয়োগ করবা, তাহলে যে টাকাটা হবে সেটা মাঝখানে ঘরে লিখবা 5,850 টাকা। এই হচ্ছে তোমার অনাদায়ী পাওনার বিষয়টা। আচ্ছা, তারপরে হচ্ছে অনাদায়ী পাওনার পরে আমরা যদি খুঁজি পরিচালন ব্যয় হিসেবে আর কি কি আছে, বিক্রয় পরিবহন, এটা বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে। বিক্রয় পরিবহন 3,000 টাকা মাঝখানের ঘরে। এরপরে দেখো বেতন লেখা, কিন্তু লেখা ব্র্যাকেট দিয়ে 10 মাস, 3 জায়গায় কাজ হবে, তাই না? তো বেতন দেওয়া আছে কয় টাকা? 20,000 টাকা, লিখলাম 20,000। এটার সাথে দেখো 10 মাস না, যোগ আরো 2 মাস এটা দিতে হবে, তাহলে বকেয়া বাকি আছে। এই দেখো দুই জায়গায় লেখা হয়ে গেছে, একটা বেতন লিখছি আর একটা বকেয়া বেতন লিখছি, অলরেডি এন্ট্রিটা দুইবার লেখা হয়েছে। এখন বকেয়া বেতনের পরিমাণ কত বলছে, বেতন 10 মাসের জন্য 20,000 টাকা, তাহলে 1 মাসের জন্য কত 2,000 টাকা, তাহলে আরো 2 মাসেরটা বাকি মানে 4,000 টাকা, অর্থাৎ 20,000 রে আমরা 10 দিয়ে ভাগ দিলাম, গুণন 2 দিছি, 2 মাসেরটা দরকার 4,000 টাকা, তো টোটাল আমার 12 মাসেরটা হইলো 24,000 টাকা। মেইন কথা, তুমি 24,000 টাকা দেখানোর লিগে তোমার এখানে যত টাকা যোগ বা যত টাকা বিয়োগ করা লাগে তুমি হেডেই করে দিবা, কারণ আমার টার্গেট 1 বছরের টাকা দেখাইতে হইব। এরপরে দেখো আরো যদি ব্যয় খুঁজি আমরা, ইজারা সম্পদ 10 বছর লেখা আছে, তার মানে প্রত্যেক বছর কি 1 বছরের টাকা খরচ হয়ে যায়, তো এটাও এখানে দেখাইতে হইব। ইজারা সম্পদের অবলোপন কত হাজার টাকা, দেখো 80,000 টাকা ছিল 10 বছরের জন্য, তো 80,000 10 বছর, তাহলে ভাগ 10, তাহলে 1 বছরের যে খরচটা সেটা দেখতে পারবা 8,000 টাকা। এরপরে দেখো আরো যদি আমরা নিচে খুঁজি যে আসলে আরো কিছু আছে কিনা, ওই দেখো সবার লাস্ট যে সমন্বয়টা সেটার মধ্যে লেখা আছে যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধার্য করা হলো। তো যন্ত্রপাতির অবচয় 10% না, তো যন্ত্রপাতি আছে কয় টাকা, যন্ত্রপাতি আছে তোমার 40,000 টাকা ইন্টু 10%, অর্থাৎ 4,000 টাকা। এই হলো তোমার পরিচালন ব্যয়ের এন্ট্রি গুলা। তো এখানে টোটাল কত টাকা হইলো, 5,850, 3,000, 24,000, 8,000, 4,000, 44,850। $44,850। আচ্ছা, এখন এটা তো ব্যয়, তাই না? এটা তো আয়ের টাকা ছিল, এখান থেকে আমরা ব্যয়টারে বাদ দিয়ে দিব আমার যে লাস্ট ভ্যালুটা ছিল সেটা থেকে, অর্থাৎ 1,94,200 বিয়োগ 1,03,50,000।
আচ্ছা, এখানে আমরা কোনো কিছু বাদ দিছি কিনা সেটার দিকেও খেয়াল রাখতে হবে, যে কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা। 2000 টাকা, 4000 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বিক্রয় পরিবহন 3000, বিক্রয় পরিবহন 3000, তারপরে 8000 টাকা, ঠিক আছে। 24,000 টাকা, ঠিক আছে। 8000 টাকাও ঠিক আছে। তারপর আমরা সবার লাস্টে অবচয় দেখাইছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে 4 যোগ 8 যোগ 24 যোগ 3 যোগ 5.85, ঠিক আছে, ওকে। এরপরে আমরা অন্যান্য আয় যোগ অন্যান্য আয় লিখব, অন্যান্য আয়। এখন অন্যান্য আয়ের মধ্যে কে আছে দেখো, অন্যান্য আয়ের মধ্যে এখানে যদি খুঁজতে যাও, অন্যান্য আয়ের মধ্যে আছে তোমার ওই দেখো বিনিয়োগের সুদ। বিনিয়োগ তো আমরা রেগুলার করি না, অনিয়মিত লেনদেন, তাই না? তো বিনিয়োগের সুদ। আবার এখানে তারিখ আছে, তার মানে 3 জায়গায় কাজ হবে, তাই না? পার্সেন্ট আছে, তারিখ আছে, 3 জায়গায় কাজ হবে। তাহলে দেখো বিনিয়োগের সুদ 80,000 টাকা, 10% করতে বলছে, করলাম 10%, 8,000 টাকা হইলো। এখন এই জায়গায় তারিখটা দিছে কি 7/1/2024, অর্থাৎ 7 নাম্বার মাসের 1 তারিখে বিনিয়োগ করছি আমি। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি জুলাই একটা ব্যবসার ভিতরে 10 লাখ টাকা দিলা, তোমার কি ওই বছর সে পুরা বছরের সুদ দিব, না জুলাই থেকে ডিসেম্বর শুধু ওই সময়টুকু সুদ দিব? অবশ্যই তুমি যতটুকু সময়ের জন্য টাকাটা দিছো ওই বছরে ততটুকু টাকা সুদ পাবা। তো এখানে আমরা 6 মাসের সুদ বের করব, অর্থাৎ ফার্স্টে 10% করছি, 8,000 টাকা হয়েছে, সেই 8,000 আমরা 12 দিয়ে ভাগ দিব, কারণ পার্সেন্ট গুলা 1 বছরের বের হয়, পার্সেন্ট গুলা 1 বছরের বের হয়। 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ দিলাম, তাহলে 4,000 টাকা হলো, অর্থাৎ বিনিয়োগের যে সুদটা সেটা হবে 4,000 টাকা, মাঝখানের ঘরে লিখে দিব। তারপরে আরেকটা জিনিস আছে, ওই দেখো উপভাড়া, হ্যাঁ, উপভাড়া লেখা আছে 2 বছরের জন্য। উপভাড়া আমরা 1 বছরে দেখাবো, আমার 1 বছরেরটা আয় উপভাড়া। তো উপভাড়া লেখা আছে কত, 20,000 টাকা বিয়োগ অগ্রিম। অগ্রিম যেটা সেটা আমার দরকার নাই, আমি 1 বছরে সবকিছু দেখাবো। অগ্রিম দিছে তাহলে 10,000 1 বছরের, 2 দিয়ে ভাগ দিলেই হইলো, তো 10,000। তো এই দুইটা যোগ করলাম 14,000 টাকা। তারপরে দেখো তোমার হচ্ছে 1,59,350 যোগ 14,000, অর্থাৎ 1,63,350, 63,350 টাকা। এরপরে বিয়োগ অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়। আচ্ছা, অন্যান্য ব্যয়ের মধ্যে কি হইব? অন্যান্য ব্যয়ের মধ্যে দেখো এখানে আছে কিনা কিছু যে দেখতে হইব যে আছে কি নাই, আর কোনো খরচ বাদ পড়ে গেছে এমন কোনো খরচ আছে কিনা দেখবা। ওই দেখো 4 নাম্বার সমন্বয় অপ্রত্যাশিত ক্ষতি, তার মানে এটাকে বিবিধ ক্ষতি বলা হয়। বিবিধ ক্ষতি 1200 টাকা, 1200 না এক্সাক্ট 1200 টাকা। তাহলে বাদ দিলাম, বিয়োগ 1200, 1,62,150 টাকা। এটাকে আমরা নিট লাভ বলি। পুরো প্রসেসটারে শর্ট করে বলতেছি, দেখো ফার্স্টে বিক্রয়ের পরিমাণ দেখাইছি 1 বছরের বিক্রয়। এটার মধ্যে এই যে 1 বছরে যে বিক্রয় করলা 2,67,000 টাকা, সেই পণ্যটা কিনতে কয় টাকা খরচ গেছিল সেটা হচ্ছে এখানে বের করছি 74,000 টাকার এখানে। তারপরে পরিচালনায় দুইটা, শুধু কমিশন প্রাপ্তি বাট্টা প্রাপ্তি, আর কেউ নেই, হ্যাঁ। আচ্ছা, পরিচালন ব্যয় এটার ভিতরে বোঝানোর কথা ছিল যে ব্যবসাটা চালাইতে যে সকল ব্যয় হইব অথবা বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে যে সকল ব্যয় হইব সেগুলো হচ্ছে পরিচালন ব্যয়। অন্যান্য আয় কোনগুলা? যেগুলা সব ব্যবসায় থাকে না, কিছু কিছু ব্যবসায় থাকে, বা হঠাৎ হঠাৎ টাকা আসে, এরকম আয়গুলো হচ্ছে অন্যান্য আয়। অন্যান্য ব্যয় কোনগুলা? যেগুলা ব্যবসায় বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে না বা ক্রয়ের সাথেও সম্পর্ক নাই, হঠাৎ হঠাৎ হয়ে যায় যেই ব্যয়গুলা, সেই ব্যয়গুলো হচ্ছে অন্যান্য ব্যয়। কথা ক্লিয়ার? এই কনসেপ্টে করছি। আর রেও মিলের এন্ট্রি একবার এক জায়গায় বসবো, এই কনসেপ্টে আমি সবগুলা লিখছি, যেটা এখানে লিখে ফেলছি রেও মিলের এন্ট্রি সেটা আর কোথাও লিখতে পারবো না। তবে যাদের সাথে পার্সেন্ট আর মাস ছিল তারা আরো, যাদের 1 জায়গায় বসাইছি তাদের আরো 2 জায়গায় বসাইতে হবে, যাদের 2 জায়গায় বসাইছি তাদের আরো 1 জায়গায় বসাইতে হবে। কথা ক্লিয়ার? আর সমন্বয়ের এন্ট্রি যাদেরকে বসাইছি তারা একবার করে কাজ হয়ে গেছে গা, আর একবার করে কাজ করব, এই হচ্ছে শর্ট কথা। এরপরে দেখো
মালিকানা সত্যটা এখানে করে ফেলবো, মালিকানা সত্য বিবরণী। আচ্ছা, মালিকানা সত্য বিবরণীর মধ্যে তেমন কিছুই করা লাগবে না। ফার্স্টে লিখলাম মূলধন, যদিও দেখি নাই মূলধন আছে কিনা, সাধারণত থাকে তাই লিখে ফেলছি। দেখি মূলধন আছে, মূলধন আছে ৯৮,০০০ টাকা। এটার সাথে নিট লাভটা যোগ দিয়ে দিবা। নিট লাভ কোনটা, যেটা তুমি কষ্ট করে বের করছো? ১,৬২,০০০, ১৫০, ২,৬০,০০০, ১৫০। এটা থেকে উত্তোলনটা বাদ দিয়ে দিবা। আচ্ছা, সাধারণ সঞ্চিতি আছে, সাধারণ সঞ্চিতি এটা যোগ দিয়ে দিব। আমাদের ছকের মধ্যে সাধারণ সঞ্চিতি লেখা ছিল, আগে যোগের গুলাই লিখি। সাধারণ সঞ্চিতি দেখো ৩০,০০০ টাকা, বিয়োগ উত্তোলন। উত্তোলন আছে তোমার ২০,০০০ টাকা। অর্থাৎ ২,৭০,১৫০ টাকা। এই যে ২,৭০,১৫০ টাকা, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের মান। এই মানটা আমরা লিখবো। এখন এটা পুরো বোর্ডটারে পুষবো, কারণ এল সমান সমান, যে এ সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ আর্থিক বিবরণী যেটা, সেটা করার জন্য, যাতে পুরোটারে আবার একই ছকের মধ্যে করতে পারি। জাস্ট আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে মালিকানা সত্ত্বের যে ফলাফলটা ২,৭০,১৫০, যেটা আমরা লেখা রাখতেছি ২,৭০,১৫০ টাকা মালিকানা সত্ত্বের রেজাল্ট। আর্থিক বিবরণী। আচ্ছা, এখানে আমরা কি করি, আমরা এখানে নোটের মধ্যে বলছিলাম এ সমান সমান এল প্লাস ওই প্রমাণ করি, অর্থাৎ হিসাব সমীকরণ। এ মানে সম্পদ, সম্পদ করে লিখবো। এল প্লাস ওই মানে দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, তাহলে দেখো তোমার সম্পদ গুলা লিখবো। আগে সম্পদ গুলা লিখি, সম্পদ সমূহ, সকল সম্পদ লিখবো এখানে। চলতি সম্পদ। এখন চলতি সম্পদের মধ্যে কে কে আছে দেখো। যেটা একবার লিখছো সেটা কিন্তু লিখতে পারবো না, সম্পদ যদি আর কোথাও লিখি নেই, কারণ এর আগের ছকে আমরা শুধু আয় ব্যয় গুলা লিখছি, আর এরপরে মালিকানা সত্ত্বের অংশটা লিখছি। এখন লিখতেছি দায় আর সম্পদ গুলা। সো প্রথমেই আছে দেনাদার, তার মানে দেনাদার সম্পদ লিখবো। দেনাদারের সাথে অনেক কাজ আছে। কি কি কাজ আছে দেখো, দেনাদার ৫০,০০০, সমন্বয়ের এন্ট্রি একবার একটা কাজই ছিল না, ধারে ক্রয়, ধারে বিক্রয়। এখন এই যে ধারে যোগ ধারে বিক্রয়, দুই জায়গায় কাজ হয়েছে সমন্বয়ের এন্ট্রি, বাস ওইটা আর কোথাও কাজ হবে না। টোটাল হইলো ১,০০,০০০। এখান থেকে আবার ওই যে নতুন যে অনাদায়ী পাওনা দুইটা আছে, সেই দুইটারে বাদ দিবা, অর্থাৎ বিয়োগ নতুন অনাদায়ী পাওনা ৩,০০০ টাকা, ৯৭। এই ৯৭,০০০ উপরে আমরা পার্সেন্ট করছিলাম তখন। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমরা যদি বিয়োগ করি ৯৭,০০০-এর কত জানি করছি ৫%, ৪,৮৫০ টাকা। তখন এটাই আসছিল, আমরা আর কি মানটা মুছে ফেলছি, তো এখন আমরা পাবো কোথেকে, এই জন্য আবার করলাম বিয়োগ ৪,৮৫০, অর্থাৎ ৯২,১৫০ টাকা।
এই হচ্ছে দেনাদারের পরিমাণ। এরপরে দেখবো চলতি সম্পদের মধ্যে আর কে কে আছে। নগদ তহবিল, নগদ তহবিল আছে কত 25,200। এই নগদের সাথে একটা কাজ আছে, ওই যে অপ্রত্যাশিত ক্ষতি আছে না, সেটা 1200 টাকা। নগদ তহবিল 25,200 বিয়োগ বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতিটা আমরা চাইলে অন্য জায়গায় ফালাইতে পারতেছি না। 1200 দ্বারা আমি বুঝাইতেছি এই বিষয়টা। দেখো বিবিধ ক্ষতি, অপ্রত্যাশিত ক্ষতি 1200 টাকা, ভালো কথা, কিন্তু এটা আমি তো কোথাও ব্যবহার করতে পারতেছি না। কোথাও ব্যবহার করবো কেমনে? বিবিধ ক্ষতিটা হয়েছে কি নগদ টাকা হয়েছে না পণ্যে হয়েছে সেটা তো তারা উল্লেখ করে নাই। তো এক জায়গায় তো বিবিধ ক্ষতি ব্যয় হিসেবে দেখাইছি, সমন্বয়নটি তো দুই জায়গায় বসাইতে হয়, তো আরেক জায়গায় কই বসাবো? তাই আমরা নগদ থেকে বাদ দিলাম, যে নগদ টাকাই হারাই গেছে, নগদ টাকাটাই ক্ষতি হয়েছে, এজন্য নগদের থেকে বাদ। তার মানে এখন সমন্বয়ের ওই এন্ট্রিটা দুই জায়গায় কাজ হয়েছে, তার মানে এখন আমার অঙ্কটা মিলবে। আচ্ছা, পরে দেখো বিনিয়োগের সুদ 10% যে বিনিয়োগটা করছিল না, যদি বিনিয়োগের সুদটা আমাকে দিয়ে দিত, মানে ওই 4000 টাকা যদি তারা আমাকে দিয়ে দিত, তাহলে আমার এই রয়ামেলের মধ্যে উল্লেখ থাকতো যে বিনিয়োগের সুদ ক্রেডিট পাশে 4000 টাকা। যেহেতু উল্লেখ করে নাই, এই ঋণের সুদ 10% ঋণ, তারপরে যে 5% বিনিয়োগ, এই যে পার্সেন্টওয়ালা যে জিনিসগুলো থাকে না, এদের সাথে যে সুদটা, সেই সুদটা সবসময় তুমি ভাববা যেটা বকে আছে, বাকি আছে, দেয় নাই। আর যদি দিত তাহলে রেওয়ামিলের মধ্যে নিচে আবার কষ্ট করে তারা লেখা দিত ঋণের সুদ 3000 টাকা, বিনিয়োগের সুদ 5000 টাকা। যেহেতু তারা এই কথাগুলো লেখে নাই, তার মানে এই টাকাটা আমি এখনো পাই নাই, আয় হয়েছে কিন্তু পাই নাই, তার মানে বিনিয়োগের বকেয়া সুদ। বকেয়া সুদ 4000 টাকা তখন বের হয়েছিল আমাদের। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের চলতি সম্পদের মধ্যে আমরা আর কিছু পাইতেছি না। সমাপনী মজুত পণ্য, এই যে সমাপনী মজুত পণ্য কিন্তু দুই জায়গায় হয়ে গেল, ছোটটা লিখবো 30,000 টাকা। তারপরে দেখো আর কোনো সম্পদ লেখা বাকি নাই চলতি সম্পদের মধ্যে। এই হলো টোটাল চলতি সম্পদ। তো টোটাল চলতি সম্পদের পরিমাণ আসলো কত? যোগ 24,000 যোগ 4,000 যোগ 30,000, টোটাল 1,50,500, 150, সরি 1,50,150। এরপরে স্থায়ী সম্পদ গুলা লিখবো। আচ্ছা, স্থায়ী সম্পদের মধ্যে কে আছে দেখবো। ফার্স্টে আছে তোমার যন্ত্রপাতি, যন্ত্রপাতি থেকে অবচয়টা বাদ দিবা। যন্ত্রপাতি আছে কত দেখো, যন্ত্রপাতি আছে তোমার 40,000 টাকা, লিখলাম 40,000 টাকা, বিয়োগ অবচয় 4,000 টাকা, অবচয় ধরছিলাম আমরা, তাহলে 36,000 টাকা। এরপরে দেখো ইজারা সম্পদ, ইজারা সম্পদ, ইজারা সম্পদ আছে কত 80,000 টাকা। এখান থেকে আমরা এক বছরের খরচ দেখাইছিলাম, বিয়োগ অবলোপন 8,000 টাকা, তাহলে টোটাল হইল 72,000 টাকা। এবার এই দুটাকে যোগ করলাম 1,08,000 টাকা। এবার এর দুইটারে যোগ করে দিব। ও বিনিয়োগ আছে তো, সরি আরেকটা এন্ট্রি আছে আমাদের সম্পদের পাশে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ওকে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এ দাও, বিনিয়োগের কাজটা টোটালি আমার তিন জায়গায় এখন যা কমপ্লিট হইলো। একবার বিনিয়োগের সুদ অন্যান্য আয়ের মধ্যে লিখছি, বিনিয়োগের বকেয়া সুদ চলতি সম্পদে লিখছি, আর এই যে এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ সম্পদের মধ্যে লিখে দিলাম। টোটাল তিন জায়গায় কাজ কমপ্লিট। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে কত তোমার 80,000 টাকা, মাঝখানের ঘরে লিখে দিবা, লাস্ট ঘরে লিখে দাও, একটাই তো, লাস্ট ঘরে লিখে দিবা। তো টোটাল যোগফল কত হয় তোমার, যোগ 80,000 যোগ 1,08,000। আচ্ছা, তো টোটাল সম্পদের পরিমাণ দাঁড়াইলো তোমার 3,38,150 টাকা, 3,38,150। এটা হলো ক্লোজ মোট সম্পদের পরিমাণ, মোট সম্পদ। এরপর হচ্ছে তোমার দায় ও মালিকানা সত্ত্ব। এই যে তুমি যে এল প্লাস ওই কথাটা লিখলাম না আমরা, তার মানে কি এল প্লাস ওই অংশটা বাকি আছে, তো এল প্লাস ওইটা লিখবো, দায়
ও মালিকানা সত্ত্ব। আচ্ছা, দায় ও মালিকানা সত্ত্ব। এখন দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে দায় আছে অনেকগুলো, তো চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এগুলা লিখতে হবে। তো আগে চলতি দায়গুলা লিখি। চলতি দায়, এখন তুমি তোমার প্রশ্নের মধ্যে দেখো চলতি দায় কয়টা আছে। চলতি দায় যদি খুঁজতে যাও, তোমার পাওনাদার 25,000, পাওনাদারের সাথে কোনো কাজ নাই, তার মানে পাওনাদার 25,000। কাজ না থাকলে মাঝখানের ঘরে, কাজ থাকলে প্রথম ঘরে। আর কতগুলা শিরো হিসাবের টাকা একসাথে যখন রেজাল্ট হয়, কোনো টাইটেলের টাকা হয়, তখন সে লাস্টের ঘরে চলে যায়। ব্যাংক জমাতিরিক্ত 21,000, ব্যাংক জমাতিরিক্ত 25,000, 21,000 সরি। এরপরে তারা লিখছে তোমার প্রদয় নোট 8,000, প্রদয় নোট 8,000 টাকা। এরপরে বকেয়া বেতন, দেখো বেতনের এখানে 10 মাস লাগা ছিল, বেতনের 2 জায়গায় কাজ হয়েছে, এই যে আরেক জায়গায় কাজ হয়ে গেল। বকেয়া বেতন 4,000 টাকা ছিল, 2 মাসের বেতন বাকি ছিল 4,000 টাকা। তারপরে দেখো অগ্রিম উপভাড়া, আগে ভাগে ভাড়া নিয়ে নিছি, অগ্রিম উপভাড়া 10,000 টাকা ছিল। 2 বছরের জন্য 20,000 টাকা দিছে, তাহলে 1 বছরে প্রতি বছর 10,000 টাকা করে পড়ে, তো 1 বছরেরটা দায় সেটা দেখাইলাম। তারপরে আর কোনো দায় আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ স্যার, আর কোনো দায় আমাদের নাই। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার প্রশ্নে যতগুলা এন্ট্রি ছিল, রেওয়া মিলের সবগুলা এন্ট্রি একবার করে ব্যবহার হয়ে গেছে, সমন্বয়ের এন্ট্রি 2 জায়গায় ব্যবহার হয়ে গেছে, আর ওই যে যাদের সাথে পার্সেন্ট ছিল, মাস ছিল, তারাও 3 জায়গায় করে টোটালি বসে গেছে। যদি না বসে তার মানে আমার এই অঙ্কের উত্তরটা মিলবে না, আর যদি সবগুলা ওইরকম ভাবে বসে তাহলে উত্তরটা মিলবে। 25,000 যোগ 21,000 যোগ 8,000 যোগ 4,000 যোগ 10,000, টোটাল 68,000 টাকা আসে এখানে। আর হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব আমরা উপরে ছক থেকে পাইছিলাম, এই যে এখানে লিখে রাখছিলাম 2,70,150 যোগ 2,70,150, 3,38,150। এই হলো তোমার আর্থিক বিবরণীর বেসিক কনসেপ্ট। এটা যদি বুঝতে পারো, ইনশাল্লাহ কালকে ভালো কিছু হবে। আচ্ছা, পাশাপাশি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সাজেস্ট করে দিই। আরেকটা কথা বলে দিই, আর্থিক বিবরণীর ক্ষেত্রে যদি সেবামূলক আসে, মানে এটা তো করছি ক্রয় বিক্রয় সংক্রান্ত, তাই না? যদি সেবামূলক আসে, ধাপগুলা কি পরিবর্তন হবে? কোনো ধাপ পরিবর্তন হবে না। জাস্ট প্রথম যেই ছকটা করছি বিশদ আয় বিবরণী, সেই ছকের মধ্যে সবগুলা আয়কে উপরে বসাই দিবা, সবগুলা ব্যয়কে নিচে বসাই দিবা। মানে আয় 1 বছরেরই দেখাবা, কিন্তু যত প্রকারের আয় হিসাব আছে সবগুলো আয় কোথায় হবে? উপরে হবে। মানে পরিচালনা আয় বলো, অন্যান্য আয় বলো, সব আয় কোথায় বসবে? উপরে বসবে। আর সকল ব্যয় কোথায় বসবে? নিচে বসবে। পরে আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে নিট লাভটা দেখাবা। আর মালিকানা সত্ত্বও সেম, আর্থিক বিবরণীও সেম ভাবেই করে দিবা। ওকে? আচ্ছা, এবার তোমাদেরকে সংক্ষিপ্ত যদি কিছু প্রশ্ন সাজেস্ট করে দেই, সেই প্রশ্নগুলো হইলো আচ্ছা আমি লিখেই দিচ্ছি, দেখো। আচ্ছা, আমি প্রিন্ট আকারে, ডকুমেন্ট আকারে তোমাদেরকে লিংকে, দেখো ডেসক্রিপশন লিংকে পাওয়া যাবা যে সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো আসবে। 100% শিওর থাকো, আমি যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো লেখা দিব ওইখান থেকে না হইলেও 4টা কমন পাবা, শিওর। 4টা কমপক্ষে, 5টা দিতে হবে না, 4টা শিওর কমন পাবা। ঠিক আছে? তোমাদের কালকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।